আচ্ছা, আমরা আজকে টেলউইন্ড সিএসএস টা শুরু করবো ইনশাল্লাহ। তো টেলউইন্ড সিএসএস এর জন্য আমাদের একটা সফটওয়্যার লাগবে, সফটওয়্যারের মতো আর কি, সফটওয়্যার বলা যায় না, নাম হচ্ছে এনপিএম। এনপিএম এটা নিয়ে বিস্তারিত একটু পরে বলতেছি। জাস্ট আমরা সফটওয়্যারটা ডাউনলোড করে রাখি, কারণ আমাদের নেটের অবস্থা খুব একটা সুবিধাজনক না। আচ্ছা, এনপিএম না, আমাদের ডাউনলোড করতে হবে নোড জেএস, ঠিক আছে? নোড জেএস, নোড জেএস টা ডাউনলোড করতে হবে। তো এখান থেকে উইন্ডোজ ইনস্টলার এটাকে আমরা ডাউনলোড করি। না মাশাআল্লাহ, খারাপ না একেবারে। ঠিক আছে, এটা এই অবস্থায় পড়ে থাকুক, হ্যাঁ পড়ে থাকুক এই অবস্থায়। আমরা একটু পরে এর কাজ কাজ কারবার দেখতেছি ইনশাআল্লাহ। প্রথমে আমরা একটু জাভাস্ক্রিপ্ট শিখে আসি আগে। গত ক্লাসে আমরা অবজেক্ট দেখছিলাম, অ্যারে দেখছিলাম এবং ফাংশনের বেসিক কিছু কাজ কারবার দেখছিলাম, মনে আছে তো? আচ্ছা, এবার আসেন আজকে আমরা এইটা নিয়ে একটু নাড়াচাড়া করি, সামান্য নাড়াচাড়া করি, খুব বেশি না, খুব বেশি না, আজকে খুব বেশি দেখাবো না জাভাস্ক্রিপ্টের। দেখেন আমি ধরি লেট মাই অ্যারে টু ইজ ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট দেই, এটার ভিতরে আমি মাল্টিপল ডাটা রাখতে পারি, এটা তো আমরা জানি তাই না? এখন এর ভিতরে যে মাল্টিপল ডাটা গুলো আমি রাখবো, খুব ভালো করে বুঝেন, এই ডাটা আমার কি নাম্বার হতে হবে না স্ট্রিং হতে হবে, কি হতে হবে আসলে? প্রশ্ন আসে না মাঝে মাঝে? এর ভিতরে আমার যা মনে চায় তাই রাখতে পারি, যা খুশি তাই রাখতে পারি। যেমন প্রথম আমি রাখলাম ধরেন স্ট্রিং, এরপরে আর রাখলাম আমি নাম্বার, এরপরে কমা দিয়ে আমার মনে চাইলো আমি একটা আনডিফাইন্ড ডাটা রাখবো, রাখতে পারি না? কোনো অসুবিধা নেই। এরপরে ধরেন আমার একটা নাল লেখা দরকার, রাখলাম নাল। এরপরে ইভেন এর ভিতরে আমার আরেকটা অ্যারে রাখা দরকার, আরেকটা অ্যারে, তাও রাখতে পারবো। এমনকি এর ভিতরে আমার একটা ফাংশন রাখা দরকার, ফাংশন, ফাংশন তাও রাখতে পারবো। এর ভিতরে আমার একটা অবজেক্ট রাখা দরকার, অবজেক্ট, নেম, নেম, এতটুকু থাক। খেয়াল করছেন আমি কিভাবে রাখতেছি? তাহলে একটা অ্যারের ভিতরে আমরা চাইলে যে কোনো টাইপের ডাটা আমরা রাখতে পারি। এখন এই যে একটা অ্যারে রাখলাম, এটা কিন্তু আলটিমেটলি একটা ডাটা সেট হওয়ার পরেও আবার কেমন জানি একটা সিঙ্গেল ডাটা, বিষয়টা এমন না? গতকালকে উদাহরণ দিয়ে বোঝাইছিলাম, মনে আছে তো? মানে এই অ্যারেটা পরিপূর্ণ একটা, মানে অনেকগুলো ডাটার সমন্বয় হয়ে আবার কেমন জানি একটা সিঙ্গেল ডাটা, মানে অনেকগুলো কিতাব একটা বক্সের ভিতর রাখার কারণে আমরা বলতে পারি যে একটা বক্স, বিষয়টা এরকম তাই না? অবজেক্টের ক্ষেত্রেও একই কথা, জাস্ট একটু ডিফারেন্স আছে ফাংশনে। ফাংশনের ক্ষেত্রে আমি এভাবে ফাংশন রাখছি, কিন্তু এইখানে কিন্তু ফাংশনের কোনো নেম আমরা দেইনি, ফাংশনের নেম আমরা দেইনি, বুঝতে পারছেন? আচ্ছা, জাস্ট একটা ফাংশন রাখছি আমরা, ওকে। তো এইভাবে এখন আমরা এটাকে যদি লগ করে দেখি তো কি আসে, লগ মাই অ্যারে টু, সেভ করি, এখান থেকে ডাবল ক্লিক করে ওপেন করি, এই যে এটা শেষটা তাই না? এই যে চলে আসছে, কোনো এরর আসেনি, তার মানে ঠিক আছে। এটাও আসছে, আনডিফাইন আসছে, নাল আসছে, অ্যারের ভিতরে যে অ্যারেটা সেটাও আসছে, ফাংশনটাও আসছে, অবজেক্টও আসছে, সবই আসছে, কোথাও কোনো সমস্যা নেই। সবাইকে বুঝছি ভাই? আচ্ছা, তাহলে এটাকে আমরা, এই দুটাকে আমরা কমেন্ট করি। হ্যাঁ, অ্যারের নাম দেওয়া হয়নি, কোথায়? এই যে এটা, এটা
না না, আমরা তো জাস্ট ভ্যালুগুলা রাখছি, ভ্যালুগুলা, ঠিক আছে, ভেরিয়েবলটা রাখিনি, ভ্যালুগুলা। এবার আসেন আমরা অবজেক্ট নিয়ে একটু কাজ করি। লেট মাই অবজেক্ট টু ধরেন ইজ ইকুয়াল টু, এইখানে আমরা যা মনে চায় রাখতে পারি। ধরেন আমি এখানে রাখলাম যে কি রাখতে পারি, এফ নেম ইজ ইকুয়াল, সরি এরকম, ধরেন কি রাখা যায়, খালেদ এর নেম ধরেন হাসান। এবারে ফুল নেম, সরি ফুল নেম, ফুল নেমের এখানে আমি একটা ফাংশন রাখবো, ফাংশন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, আপাতত এতটুকু থাক, হ্যাঁ। এরপরে আমি এতটুকু রাখলাম, ধরেন এতটুকু আপাতত আমি রাখলাম। বা এখানে আরেকটা জিনিস রাখি, স্কিল, স্কিলের এখানে রাখলাম যে ধরেন পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস ইত্যাদি। এখন এটাকে যদি আমি লক করি তাহলে কোনো প্রবলেম হওয়ার কথা লজিক্যালি, বুঝেন না ইমান ভাই? যেমন অ্যারের ভিতরে আমি যে কোনো ধরনের ডাটা রাখতে পারতেছি, একইভাবে অবজেক্টের ভিতরে যে কোনো ধরনের ডাটা রাখার কথা না? হ্যাঁ। তাই এটাকে আমি লক করে দেখি কি আসে। কোনো এরর নাই, কোনো সমস্যা নেই, সুন্দরভাবে কাজ করছে। সবাই বুঝছেন? এখন ধরেন এইখান থেকে আমার এফ নেমটা ধরা দরকার, এখান থেকে। তাহলে আমি আবার লক করি, নতুন করে একটা লক করি, মাই অবজেক্ট টু ডট এফ নেম, আসবে না? এফ নেমটা চলে আসবে, এই যে চলে আসছে। কি আসলো? আমি কোনো ভুল লিখছি? ও মাই অ্যারে, সরি সরি সরি, মাই অবজেক্ট হবে, মাই অবজেক্ট টু চলে আসছে। তাহলে আমি যদি এখানে এফ নেমের জায়গায় এল নেম বলি, আসবে তো? আসবে। এইবার আমি ধরেন এই ফাংশনের ভিতরে একটা ফাংশন, কিন্তু এটা এই ফাংশনের ভিতরে এখানে আমি ধরেন বললাম কি বলা যেতে পারে, লক করলাম, এখানে ধরেন লক করলাম যে হ্যালো ফ্রম অবজেক্ট, করলাম কিছু একটা। এখন এই ফুল নেমকে আমি এখন, মানে এখন দেখেন এই ফুল নেমটা অনেকটা ফাংশন হয়ে গেল না? সবাই বুঝছেন কেন আল্লাহ জানে। ফুল নেমটা কিন্তু অনেকটা ফাংশন হয়ে গেল, যে ফাংশনটা কল করলে এই লাইনটা কাজ করবে। এখন যদি আমি যে কোনো জায়গায় এরকম যদি বলি মাই অবজেক্ট টু ডট ফুল নেম, এখন এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া লাগবে না? সবাই বুঝতেছেন আল্লাহ জানে। মাই অবজেক্ট ডট ফুল নেম, ডট ফুল নেম, কিন্তু এই ভেরিয়েবলের ভিতরে বা এই কির ভিতরে একটা ফাংশন দেওয়া আছে, তার মানে ফুল নেমের পরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। যখনই এটা করব তখনই এর ভিতরে কাজটা সংগঠিত হবে। দেখি তো হয় কিনা। সেভ করছি, সেভ করি, এই দেখেন চলে আসছে হ্যালো ফ্রম অবজেক্ট। এই জিনিসটাকে সবাই ধরতে পারছে? দেখেন তো, সবাই ধরতে পারছে তো? আচ্ছা, আমরা চাইলে কনসোল লগের এখানে এরকম করতে পারি যে মাই অবজেক্ট টু ডট এফ নেম প্লাস স্পেস প্লাস মাই অবজেক্ট টু ডট এল নেম। দেখেন তো বুঝলেন কিনা, সবাই বুঝলেন কিনা? মাই অবজেক্ট টু ডট এফ নেম মানে খালেদ, এই কথাটা, এর সঙ্গে একটা স্পেস যোগ করলাম। এবারে মাই অবজেক্ট টু ডট এল নেম মানে হচ্ছে এটা। এখন যদি এটাকে রান করি দেখি তো আসে কিনা, খালেদ হাসান আসছে? সবাই ক্লিয়ার?
আচ্ছা, দেখেছো একটা জিনিস, জিনিসটা কাজ করে কিনা, করার কথা। এখন এই জায়গাটায় আপনি মাই অবজেক্ট টু না লিখে চাইলে আপনি দিসও লিখতে পারেন। দিস মানে কি? এটা এটা মানে কি? এখানে দিস মানে হচ্ছে তার ইমিডিয়েট প্যারেন্ট, বুঝতে পারছেন? তার প্যারেন্ট। এক্ষেত্রে এর প্যারেন্ট কি হওয়ার কথা? মাই অবজেক্ট। আচ্ছা, প্যাস লেগে যাবে, বাদ দেন, আমরা এইভাবে শিখি আপাতত, দিস কিওয়ার্ড পরে শিখবো। তো মাই অবজেক্ট টু ডট এফ নেম লিখলেও দেখবেন কত সুন্দর করে কাজ করে। তাহলে দেখেন আমরা কিন্তু মানে কিছুটা ডাইনামিক কাজ করার শিখে ফেললাম। ডাইনামিক মানে আমি ডাইনামিক বলতে আমি এক জায়গায় একটা চেঞ্জ করব, অন্য জায়গাতে রিফ্লেক্ট দেখা যাবে, বুঝতে পারছেন? মানে এক জায়গায় কিছু একটা করব, তার উপর ভিত্তি করে অন্য কোথাও কোনো একটা চেঞ্জ আসবে, এটাকে বলা হয় ডাইনামিক করা। স্ট্যাটিক মানে হচ্ছে আমি যা দেবো তাই থাকবে, এটা পরিবর্তনশীল না। ডাইনামিক মানে হচ্ছে সেটাকে আমি আমার নিজের ইচ্ছা মতো পরিবর্তন করতে পারবো, আমি মানে বিভিন্ন কৌশল এখানে অ্যাপ্লাই করতে পারবো, বুঝতে পারছি? সেই হিসাবে এখানে খালেদের পরিবর্তে যদি আমি অন্য কোনো কিছু লিখি, অন্য কোনো কিছু লিখি, তাহলে এইখানে এসে আমার কোনো পরিবর্তন করা লাগবে? বুঝতে পারছি বিষয়টা? তাহলে ছোট্ট একটা কাজ দেখালাম, আশা করি এগুলো আপনারা বুঝছেন যে ডাটার ভিতরে আমরা যে কোনো ধরনের ডাটা দিতে পারি, এটা আমাদের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো দিতে পারি। ওকে, এখন এই যে জিনিসটা করলাম আমরা, এই জিনিসটা খুব ভালো করে দেখেন, এই যে জিনিসটা আমি করলাম, হ্যাঁ, এই জিনিসটা অনেকটা ডকুমেন্ট ডট রাইট এর মতো হয়ে গেল না? ডকুমেন্ট ডট রাইট এর মতো। পার্থক্য রইল কি, এই রাইট এর ভিতরে আমরা কিছু একটা লিখতে পারি, বাকি এখানে আমরা কোনো কিছু লিখতে পারতেছি না, এতটুকু ডিফারেন্স, তাই তো? এবার আসেন এই পাঁচ ব্র্যাকেটের ভিতরে কেমনে কোনো কিছু লেখা যায়, এই কৌশলটা আমরা শিখি। হ্যাঁ, বুঝাইতে পারছি? এটা একটু ভালো করে দেখবেন, হ্যাঁ, এখানে অনেকে একটু প্যাচ লাগাই ফেলেন। আমরা এখন ফাংশনের কিছু ব্যবহারিক কৌশল শিখবো। আমি একটা ফাংশন বানালাম, ফাংশনের নাম দিলাম যে ধরেন নিউ এফ এন বা নিউ ফাংশন, এটা আমাদের ফাংশনের নাম। এবারে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ওকে, বুঝতে পারছি? এখন এই যে ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে ডাটা চালাচালি করা যায়, বুঝতে পারছেন? ডাটা চালাচালি করা যায় কিভাবে দেখেন, আমি এখানে একটা ভেরিয়েবলের নাম দেবো, ভেরিয়েবলের নাম যে কোনো নাম দিতে পারি, একটা ভেরিয়েবলের নাম দেবো এখানে। আমি ভেরিয়েবলের নাম দিলাম ধরেন যে এফ নেম, কমা আর একটা ভেরিয়েবলের নাম দিলাম এল নেম। দুইটা ভেরিয়েবল নিচে কিন্তু ভ্যালু দেই নেই, এটা হচ্ছে ভেরিয়েবল, মনে থাকবে? ফাংশন যেখানে বানাচ্ছি সেখানে এটা হচ্ছে ভেরিয়েবল। তো দুইটা ভেরিয়েবল আমি নিলাম, এর কোনো ভ্যালু এখনো পর্যন্ত আমি বানাই নাই, ওকে, ভালো কথা। এখন এই জায়গায় আমি লগ করলাম, লগ, লগের ভিতরে বললাম এফ নেম প্লাস একটা স্পেস, আবার প্লাস এল নেম, তাহলে ভেরিয়েবলটা এখানে কাজেও লাগাইলাম। এতটুকু লিখলে কোনো সমস্যা? এতটুকু লিখলে কোথাও কোনো এরর টেরর আসবে? আসবে না কিন্তু কোনো এরর। কেন? কারণ সে কিন্তু এর ভিতরে এখন পর্যন্ত ঢুকবেই না, এই বোঝেন নাই মনে হয়, ঢুকবেই না। আচ্ছা, তো এখন আমি এই ফাংশনটা রান করব, ফাংশনটা জাস্ট রান করব। আমি এটাকে রান করলাম, যেই রান করতে যাব সেই দেখেন ওই যে উপরে কি যেন একটা বলতেছে, কি যেন একটা বলতেছে যে এখানে এই যে এফ নেম আর এল নেম নামে কিছু একটা আছে এখানে। তার মানে এই ফাংশনটা বানানোর সময় এই জায়গাটা আমরা কি করছিলাম, দুইটা ভেরিয়েবল দিছিলাম, এমন ভেরিয়েবল যার ভ্যালু এখনো পর্যন্ত আমরা বলি নাই। তো এই ভ্যালুটা যখন ফাংশন রান করব তখন বলে দিতে হবে। এইখানে যেই সিরিয়ালে আমি ভেরিয়েবল লিখছি, এইখানে সেই সিরিয়ালে আমাকে ভ্যালু গুলো বলে দিতে হবে। সবাই বুঝছি ভাই? এখন এখানে ভেরিয়েবল বলে দিই, দুইটা ভেরিয়েবল ছিল, দুইটা ভ্যালু বলে দিই। প্রথম খালেদ, কমা হাসান। দেখেন তো বুঝলেন কিনা? তাহলে
এই ভ্যালুটা গিয়ে পাবে হচ্ছে এফ নেমে, এই ভ্যালুটা পাবে গিয়ে এল নেমে। ওকে, তাহলে এই দেখেন খালেদ হাসান চলে আসছে। কোনো অসুবিধা? সবাইকে বুঝছেন? আসলে বুঝছেন? এখন এই যে দেখেন, এই যে আমরা বিশেষ একটা প্রকারের ভেরিয়েবল বানানো শিখলাম, বিশেষ প্রকারের ভেরিয়েবল, তাই না? এই বিশেষ প্রকারের ভেরিয়েবল একটা নাম আছে, নাম, নামটা মনে রাখা জরুরি, অনেক সময় কাজে লাগে। এই যে ভেরিয়েবলের নামগুলো আমরা দিলাম না, এগুলোকে বলা হয় প্যারামিটার। প্যারামিটার, আপনারা এখানে কার্সর রাখলে দেখেন বলে দিবে, ওই যে দেখেন প্যারামিটার, খেয়াল করছেন? প্যারামিটার, এখানে কার্সর রাখেন, ওই যে বলে দিচ্ছে প্যারামিটার, এটার নাম আছে প্যারামিটার। আর এইখানে আমি যে জিনিসটা পাস করলাম এটাকে বলা হয় আর্গুমেন্ট। বুঝতে পারছেন? এটাকে বলা হয় আর্গুমেন্ট। যদি একান্ত মনে রাখতে না পারেন, আপাতত ভেরিয়েবল হিসেবে কাজে লাগাই দেন, ভেরিয়েবল হিসেবে মনে রাখেন, সহজ হবে না ইনশাল্লাহ? হ্যাঁ, এখানে, হ্যাঁ, এখানে আমরা প্যারামিটার ব্যবহার করছি, আর এখানে আমরা প্যারামিটারের যে আর্গুমেন্ট গুলো সেগুলো আমরা পাস করে দিচ্ছি। বুঝতে পারছেন? অর্থাৎ এখানে আমরা ভেরিয়েবলের নাম লিখছি, এখানে সে ভ্যালু গুলোকে আমরা পাস করে দিচ্ছি। বুঝে আসছে ভাই? সবার কাছে বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন আরেকটা জিনিস শেখাই। ছোট ছোট জিনিস কত শেখাচ্ছে, ছোট ছোট জিনিস, আশা করি এগুলো কঠিন লাগার কথা না। ফাংশন নিয়ে আর একটা ছোট্ট কাজ দেখাই। আমি আর একটা ফাংশন বানাই, নাম দিই ধরেন অ্যানাদার fn, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এতটুকু রাখলাম, আর এইটাকে আমি কমেন্টে রাখি। এখন এই ফাংশনের ভিতরে আমি অনেকগুলো কাজ করব। আমরা তো ফাংশনের ভিতরে অনেক কাজ করি, তাই না? অনেক কাজ করে আলটিমেটলি আমরা একটা আউটপুট বের করে আনি, এটাই তো আমাদের কাজ। ফাংশনের ভিতরে আমরা অনেক কাজ করব, আমাদের ইচ্ছা মতো আমরা অনেক কাজ করতে পারি। যেমন ধরেন এখানে একটা ভেরিয়েবল নিতে পারি আমরা, let a is equal to 10, let b is equal to 12, 20। এরপর আমি বললাম let output is equal to a plus b, হতে পারে না? এরপরে আমি ধরেন এখানে লগ করলাম আউটপুট, আমরা একটু করলাম আগে সাধারণ একটা কাজ করলাম, আমাদের যদিও এত ছোট কাজ করবো না, আমরা অনেক বড় বড় কাজ করব। এরপরে এই ফাংশনটা যখন রান করব তখন কনসোল লগটা হয়ে যাওয়ার কথা, কনসোল লগটা হয়ে যাওয়ার কথা, লগ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এটাকে যখন আমি রান করব, মানে এটাকে কল করব, কল করে যখন আমি রিলোড করতেছি এখানে 30 চলে আসছে। এখন এখানে একটা প্রশ্ন হলো, আমরা কি সবসময় এই আউটপুট কনসোল লগই করব? আমাদেরকে অন্য কাজে প্রয়োজন হতে পারে না? ডাটাটা অন্য কাজে তো প্রয়োজন হতে পারে। আমরা তো এখানে ক্যালকুলেশন করছি, অনেক কিছু করছি, বেশ ভালো কথা। এখন এইখানে যে ডাটাটা, সেই ডাটাটা বের করে এনে অন্য কোনো কাজেও তো আমার লাগানোর প্রয়োজন হতে পারে। বুঝছেন কিনা আল্লাহ জানে। বুঝছেন তো? আমি এখানে চাচ্ছি যে আমি কিছু কোড এখানে রাখছি, বেশ ভালো কথা। এখানে অনেক কিছু কাজ করার পরে আমার কাছে যে ফাইনাল রেজাল্টটা আসবে, সেই রেজাল্টটা অনেকটা এই ফাংশনের হাতে তুলে দিব। কেমন জানি তখন ফাংশনটা ভেরিয়েবলের মতো কাজ করবে, আর তার হাতে একটা ডাটা থাকবে। দেখেন বুঝলেন কিনা? সবাই বুঝছেন? মানে অনেকটা আমি এই ফাংশনটাকে তখন এভাবে কাজ না করে, ফাংশনটা জাস্ট একটা ভেরিয়েবলের মতো, যেহেতু ফাংশনটা ভেরিয়েবলের মতো সেহেতু আমি কনসোল লগের ভিতরেও ফাংশনটাকে কল করতে পারবো। আমরা চাইলে ডকুমেন্ট ডট রাইট এর ভিতরেও ফাংশনটা আমি কল করতে পারবো। আমি কি বুঝাইতে পারছি? ফাংশন জাস্ট একটা ভেরিয়েবলের মতো। আমরা যখন নর্মালি ভেরিয়েবল লিখতাম যে লেট টেস্ট ইজ ইকুয়াল টু 30 এরকম লিখতাম। এখন এই টেস্ট যে কোনো জায়গায় ব্যবহার করা যায় না? এটা যেমন যে কোনো জায়গায় ব্যবহার করা যায়,
আমরা অনেকটা ফাংশনকে ভেরিয়েবলের মতো বানায় ফেলবো, যে ভেরিয়েবলটাও যেন যে কোনো জায়গায় যে কোনো প্রয়োজনে ব্যবহার করা যায়। বুঝে আসছে? তো এই কাজটা করার জন্য আমাদেরকে আর এর ভিতরে এরকম কোন কনসোল লকটক এই ধরনের কোনো কাজ করা যাবে না। বুঝে আসছে? মানে যাবে না বলতে এটা ভুল, যাবে। বাকি আমাদের এখানে সব কাজ করার পরে, যতগুলো কাজ আমরা করব, সব কাজ করার পরে আমাদের হাতে যে ফাইনাল রেজাল্ট আসবে, ফাইনাল ডাটাটা, সেই ডাটাটাকে আমরা রিটার্ন করে দিব। রিটার্ন কিওয়ার্ডটা লিখে আমরা সেই ডাটাটা এখানে বসাই দিব। দেখেন তো বুঝলেন কিনা? এখানে আউটপুট মানে কত? 30, তাই না? এ যোগ বি, এ যোগ বি, এটা হচ্ছে আউটপুটের ভ্যালু। তার মানে আউটপুটটা 30। এখানে যতগুলো কাজ করলাম সেই কাজের ফলাফল আমার হাতে আছে কত? 30। তাহলে এই ভেরিয়েবলটা আমাকে রিটার্ন করে দিতে হবে। বুঝতে পারছেন? আমার ফাইনাল যে ডাটাটা, ফাইনাল যে রেজাল্টটা, সেই রেজাল্টটা এখানে আমাকে রিটার্ন করে দিতে হবে। জাস্ট রিটার্ন। যখন রিটার্ন করে দিব, এই রিটার্ন কিওয়ার্ডের সামনে আপনি যা লিখবেন, যা লিখবেন, হ্যাঁ, এটা হলো এই ফাংশনের ভ্যালু হিসাবে কাউন্ট করবে। সবাই বুঝতে পারছেন বিষয়টা? এখন কেমন জানি, এখন এটা হচ্ছে একটা ভেরিয়েবল, তার ভিতরে এটা হচ্ছে একটা ভ্যালু। দেখে তো এবার সেভ করে কনসোল লগ করলাম, ডকুমেন্ট রাইটও করলাম, রিলোড করি, এখানেও 30 আসছে, এখানেও 30 আসছে। কোনো অসুবিধা? এটা কি বুঝছেন? এইখানে রিটার্নে সব জায়গায় দেখতে পারবো তো আমরা, এটার কারণে ডকুমেন্ট রাইটের কারণে, ডকুমেন্ট রাইটের কারণে। এখন এই রিটার্নের ভিতরে আপনি কি দেবেন আপনার ইচ্ছা। আপনি ধরেন এখানে একটা আবল তাবল কিছু একটা লিখে দিলেন, এখানে কি করলাম না করলাম সে আর দেখবে না, সে দেখবে জাস্ট রিটার্ন। রিটার্ন কি করা হয়েছে, বুঝতে পারছেন? রিটার্ন এটা করা হয়েছে, তার মানে এখন কনসোল লগের ভিতরে এই ভ্যালুটা আসবে, ডকুমেন্ট রাইটের ভিতরে এই ভ্যালুটা আসবে। দেখি তো আসে কিনা। এই দেখেন এটাও আসছে, এটাও আসছে। খুব অসুবিধা? সবাইকে আসলে বুঝছেন? হ্যাঁ, কোথায়? মানে এটা আমি উদাহরণ দিলাম, এটা একটা উদাহরণ দিলাম যে আমরা এখানে ধরেন অনেক সময় এরকম হয়, অনেক সময় এরকম আমাদের কাজে লাগবে। কেমন কাজে লাগবে? ধরেন এইখানে আমি সার্ভার রিলেটেড কাজ করতেছি, সার্ভারকে কল করতেছি, সার্ভার থেকে ডাটা আনতেছি, ডাটাগুলোকে চেক করাচ্ছি, অনেক কিছু করাইছি। সব কিছু করাইয়া ধরেন এখানে আমি বললাম যে ইউজার কি বলে, বললাম ধরেন অথ ইউজার, মানে ইউজারটা অথেন্টিকেট ইউজার কিনা, অনেক কিছু চেক করাই আমি এখানে ট্রু অথবা ফলস পাইলাম। অথেন্টিক রেজাল্ট হচ্ছে, অথেন্টিক ইউজার হচ্ছে ট্রু। মানে এই ফাংশনের ভিতরে আমি কাজ করবো হলো আমি চেক করতে চাচ্ছি যে আমার ইউজারটা আসলে সে সত্যিকারের ইউজার কিনা, তার লগ ইন মানে ইউজার নেম, তার পাসওয়ার্ড ঠিকঠাক আছে কিনা, অনেক কিছু চেক করাইয়া সেখানে আলটিমেটলি আমার কাছে একটা ডাটা আসে। কিন্তু যখন আমি লগ ইন টগ ইন করাবো, তখন কিন্তু সার্ভার আমার হাতে একটা ইউজার নেম আর একটা পাসওয়ার্ড দিয়ে দেয়। আমার উদ্দেশ্য হচ্ছে যে ইউজার নেম পাসওয়ার্ডটা আর আমি এখান থেকে রিটার্ন করাবো না, আমি চেক করাবো যে আমার এই ইউজারটা সত্যিকারের ইউজার কিনা। যদি সত্যিকারের ইউজার হয়ে থাকে, তাহলে রিটার্ন করাবো হচ্ছে যে ট্রু, ট্রু। আর যদি সত্যিকারের ইউজার না হয়ে থাকে, তাহলে রিটার্ন করাবো হচ্ছে ফলস। দেখেন তাহলে অনেকটা ভিতরে কাজ করলাম, ভিন্ন একটা কাজ, কিন্তু ফলাফল এসে রিটার্ন করলাম কি ট্রু না হলে ফলস। আমাদের এখন সিচুয়েশন বাদবে না? তো রিটার্ন কি করব আমার ইচ্ছা, আমি অনেকগুলো ক্যালকুলেশন করে তার রেজাল্টও রিটার্ন করতে পারি, আবার অনেক ধরনের ক্যালকুলেশন করার পরে আমার খেয়াল খুশি মতো একটা ডাটাও রিটার্ন করতে পারি। বুঝে আসছে? দুটোই আমাদের কাজে লাগবে। তো দেখেন এখানে যেমন আমি ট্রু বসাই দিলাম, বেশ ভালো কথা, ট্রু বসাই দিলাম। তো এ উপরে কি করছি না করছি কিচ্ছু দেখবে না। এই ফাংশন যখনই দেখবে যে সেখানে একটা রিটার্ন করা আছে কোনো কিছু, সে ধরে নিবে যে আমার ভ্যালু হচ্ছে এই রিটার্নের পরের কথাটা। বুঝাইতে পারছি? এখন আমি সেভ করি, রিলোড করি, দেখেন এখানেও ট্রু, এখানেও ট্রু। আশা করি বুঝছেন। আর রিটার্ন করব অবশ্যই সবার পরে, সবার পরে রিটার্ন করব। কারণ আপনি রিটার্নটা যদি আগে করেন, তাহলে দেখেন এর নিচে লেখাগুলো ঝাপসা হয়ে গেছে না, বোঝা যায়? রিটার্ন এই ফাংশনের ভিতরে যখন ঢুকবে জাভাস্ক্রিপ্ট, মানে জাভাস্ক্রিপ্টের ইঞ্জিন যখন এই ফাংশন ভিতরে ঢুকবে,
এই কোডগুলোকে রান করার চেষ্টা করবে, এখানে এসে যখনই সে কোনো রিটার্ন ভ্যালু পেয়ে যাবে, সে তার নিচের লাইনে যাবেই না। রিটার্ন পেয়ে গেছে, তার যে ডাটা প্রয়োজন সে পেয়ে গেছে, সে নিচে যাবে কেন? বুঝেন না বিষয়টা? সে নিচে কেন যাবে? তো এই জন্য রিটার্ন বিষয়টা আপনাকে রাখতে হয় সবার পরে, কারণ আলটিমেটলি আমরা এখানে অনেক কাজ কারবার করার পরেই আমরা কিছু একটা ভ্যালু তার হাতে তুলে দেবো। ভাই সবাই বুঝছেন? আচ্ছা, বেশ ভালো কথা। হ্যাঁ, একটা রিটার্ন, একটা ফাংশনে অবশ্যই একটা রিটার্ন থাকবে। এবার আসেন ছোট্ট একটা জিনিস দেখাই। আমি এখানে লেট এফ নেম ইজ ইকুয়াল টু, হ্যাঁ আমি বললাম আবার সে খালেদ, লেট এল নেম ইজ ইকুয়াল টু, ধরেন আবার সেই হাসান দিলাম। এখন আমি একটা ভেরিয়েবল তৈরি করব, একটা অবজেক্ট তৈরি করবো। আমি দিলাম স্টুডেন্ট ইজ ইকুয়াল টু অবজেক্ট, অবজেক্টের ভিতরে এফ নেম, এই এফ নেমের ভ্যালু হিসাবে আবার আমি এই ভেরিয়েবলটা ঢুকাই দেবো। ঢুকাই দেওয়া যাবে নাকি যাবে না বলেন তো? অবশ্যই যাবে। এখন এইটা হচ্ছে এই অবজেক্টের একটা কি, তাই না? আর এটা হচ্ছে এই কির একটা ভ্যালু। আর ভ্যালুর এখানে যেহেতু একটা ডাটা, ভ্যালুর এখানে আমাদের ডাটা দেওয়া লাগে, সেহেতু ডাটার পরিবর্তে সেই ডাটার ভেরিয়েবলের নামটাও দেওয়া যায়। সবাইকে বুঝছেন? তাহলে এইটা আর এটা ডিফারেন্স না? অবশ্যই ডিফারেন্স। ঠিক একইভাবে এল নেম, আমি বললাম এল নেম। এবার লক করে দেখি তো কোনো ঝামেলা আসে কিনা। লগ স্টুডেন্ট, সেভ করি। এই দেখেন চলে আসছে, কোথাও কোনো ঝামেলা করেনি। এখন কখনো যদি আপনি এরকম দেখেন যে আপনার কি, এটাকে বলা হয় কি, হ্যাঁ, কিও বলা হয়, আবার অবজেক্টের প্রপার্টিও বলা হয়, এটা যাই বলেন না কেন। হ্যাঁ, তো প্রপার্টি বলি আমরা, অবজেক্টের প্রপার্টি এবং ভ্যালু। তো ধরেন এই যে প্রপার্টি এবং এই যে ভ্যালু, এই দুইটাই যদি এইরকম একটা, মানে দুইটা ভেরিয়েবলই যদি একই নামের হয়, একই নামের, খেয়াল করছেন, এফ নেম এফ নেম, এল নেম এল নেম, একই রকমের নামের হয়, তাহলে দুইবার না লিখে একবার লিখলেও কাজ করে। যেমন আমি এটাকে কেটে দিলাম, এতটুকু রাখলাম, বুঝছেন? আমি দুইবার না লিখে যদি একবার লিখি, এভাবে একবার লিখি, তাহলে সে ধরে নেবে যে এটা তো প্রপার্টি, এর ভ্যালুও সেম টু সেম, সেম এইরকম একটা কিওয়ার্ড, সেম টু সেম এরকম একটা কিওয়ার্ড, সে বুঝে নেবে, ধরে নেবে। সবাই বুঝছে ভাই এটা? আমি এটাকে এভাবে না লিখে এভাবে লিখি, কমান্ড কমান্ড দেই, এরপরে এভাবে লিখি এফ নেম কমা, এটাকে উপরে দেই, কমেন্ট করে রাখি এল নেম। এতটুকু লিখলেও দেখবেন কোনো এরর নাই, সুন্দর করে কথাটা চলে আসছে। ওকে ভাই, এবার আসেন আমরা এখানে ফুল নেম নামে একটা প্রপার্টি দিলাম। সেই প্রপার্টির এখানে আমি একটা ফাংশন লিখবো, ফাংশন, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, ফাংশন লিখলাম। হ্যাঁ, এখন এই প্রপার্টির ভিতরে যখন ফাংশন লিখবো, সেই ফাংশনের কোনো নাম হয় না। আমরা আগেই লিখছিলাম, মনে আছে একটু আগে, যে এখানে কোনো নাম দেওয়া যাবে না, কারণ কেমন জানি এই ফাংশনের নামই হচ্ছে এটা। বিষয়টা অনেকটা এরকম না? এই ফাংশনের নামই হচ্ছে এটা, এই জন্য এটাকে কোনো নাম দেওয়া যাবে না। এটাকে বলা হয় কলব্যাক, কলব্যাক না, এটাকে বলা হয় অ্যানোনিমাস ফাংশন। অ্যানোনিমাস ফাংশন, অ্যানোনিমাস বোঝেন? নামহীন, নামহীন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যানোনিমাস মানে নামহীন, তার কোনো নাম টাম নাই। ঠিক আছে, কেবল জন্ম নিয়েছে, কোনো নাম টাম রাখা হয়নি এখনো, এরকম অ্যানোনিমাস পারসন। তো অ্যানোনিমাস ফাংশন। এখন এই জায়গাটায়, এখানে ভালো করে দেখেন, এই জায়গাটায় ধরেন এখানে আমি বললাম যে অ্যাড্রেস বা ইমেইল, কথার কথা ইমেইল বললাম। এখন এই জায়গাটায় আমি একটা ভেরিয়েবল নিতে পারি, ভেরিয়েবল। ঠিক আছে, আমি ধরেন ইমেইল প্রপার্টি নামে একটা ভেরিয়েবল নিলাম। খুব ভালো করে বুঝেন সবাই, সবাই বুঝতেছেন বিষয়টা? এই জায়গায় এসে আমি লগ করলাম, লগ ইমেইল প্রপার্টি।
লক করলাম। এখন এই ইমেলটা ধরার জন্য আমাকে ফার্স্টে কি করতে হবে বলেন তো? ফার্স্টে কি লিখতে হবে আমাকে? এই এই ইমেলটাকে ধরবো আমি, তাহলে ফার্স্টে কি লিখতে হবে আমার? স্টুডেন্ট ডট ইমেইল না? এবারে কি ফার্স্ট ব্র্যাকেট লাগবে? হ্যাঁ হ্যাঁ, এদিকে বুঝতেছেন না আপনারা? ফার্স্ট ব্র্যাকেট লাগবে এবং ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমাকে ডাটাও পাস করতে হবে। email@email.com এটা যখন লিখবো তখন এখানে আমার ইমেলটা চলে আসবে। এই যে ইমেলটা চলে আসছে। আল্লাহ জানে বুঝতেছেন কিনা, বুঝতেছেন? ডকুমেন্ট ডট রাইট এর মতো এবার হয়েছে, দেখেন তো। আচ্ছা আমি আবার বোঝাই, দেখেন। ওকে, প্রথম থেকে আসি। ফাংশনটা আগে বুঝি, ফাংশনটা, মূল ফাংশনটাকে বুঝি। আমি ফাংশন তৈরি করলাম, ধরেন টেস্ট টু, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। খুব ভালো করে দেখেন, এখানে কিছু একটা লক করলাম, লক 1 2 3 4 5 লক করলাম। এখন এই ফাংশনটা কল করবো কিভাবে বলেন তো? টেস্ট টু, তারপরে এবারে কি মানে এখানে কি কল করবো? আমি কল করবো কি লিখতে হবে? ফার্স্ট ব্র্যাকেট না ডট নাকি? ফার্স্ট ব্র্যাকেট, এতটুকু লিখলে হয়ে যাবে। আচ্ছা সেভ দিই। আমি একটা কাজ করি, এটাকে এরকম করি, এটাকে এরকম করি, মিসপ্যাড গেল কই? পাশাপাশি নিয়ে আসলাম, ঠিক আছে। রিলোড করি, আসছে 1 2 3 4 5 আসছে। আমি ফাংশন লিখলাম, ফাংশনের ভিতরে কিছু একটা কাজ করলাম, এরপর ফাংশনকে আমি কল করলাম। এতটুকু সবাই বুঝছি? আচ্ছা, এখন এই যে ডাটাটা, এই ডাটাটা আমি এখন ডাইনামিক করব। এই ডাটাটা আমি সরাসরি দিব না, এটাকে আমি একটা ভেরিয়েবলের থ্রুতে দিব। বুঝতে পারছেন কেমন ভাবে? এইখানে ধরেন, এই যে এখানে আমি লিখলাম প্রো, এতটুকু লিখলাম। এটা একটা প্রপার্টি, এটা একটা ভেরিয়েবলের মতো কাজ করবে, তাই না? তাহলে ধরেন কথার কথা, যদি বিষয়টা এরকম থাকতো যে এই জায়গাটা যদি থাকতো যে লেট প্রো ইজ ইকুয়াল টু 1 2 3 4 5, আর এইখানে এই প্রপার্টিটা যদি আমি এইখানে বসায় দিতাম, তাহলে কি কাজ করতো? সবাইকে এটা ধরতে পারছেন? এই প্রপার্টি একটা ভেরিয়েবল নিলাম প্রপ নামে, তার ভিতরে একটা ভ্যালু দিলাম, আর এই প্রপার্টিটাকে আমি কনসোল লগের ভিতরে বসায় দিলাম, কাজ করবে। এই যে রিলোড করি, সুন্দরভাবে কাজ করছে, কোনো অসুবিধা করেনি, কোনো এরর নেই। এখন এই যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা আর ভ্যালুটা এখন আমি একটু অন্যভাবে করব। আমি এই ভেরিয়েবলটাকে নিয়ে যাব হচ্ছে এইখানে, এইখানে, আর এই ভ্যালুটা আমি পাস করে দিব হচ্ছে এইখানে। দেখেন বুঝলেন কিনা? এবার বুঝছেন? অর্থাৎ এখানে একটা ভেরিয়েবল নিয়ে রাখলাম, যে ভেরিয়েবলটা এখানে আমি কল করে রাখলাম, আর এই ভেরিয়েবলের ভ্যালুটা আমি এইখানে যখন ফাংশন যখন রান করব তখন দিয়ে দিলাম। এবার ধরতে পারছেন সবাই? রিলোড করেন, দেখেন সেম জিনিস। তাহলে এইভাবে কেন করব? এভাবে করার একটা ফায়দা আছে। ফায়দাটা হচ্ছে, আপনি যদি ভিতরে ভেরিয়েবল নিয়ে কাজ করেন, তাহলে এই ভেরিয়েবলটা আপনি আর চেঞ্জ করতে পারবেন না, কখনোই চেঞ্জ করতে পারবেন না। কিন্তু আমি যদি ভেরিয়েবলটার ভ্যালু বাহির থেকে পাস করি, তাহলে এটা ডাইনামিক হয়ে যাবে। যেমন আমি টেস্ট টু পুনরায় আবার কল করলাম, কোনো অসুবিধা নেই, আবার কল করতে পারি। এখানে আমি অনেকগুলো জিরো বসাই দিলাম, সেভ করি, এইভাবে লিখি, অনেকগুলো জিরো দিলাম, রিলোড করি, এই দেখেন অনেকগুলো জিরো চলে আসছে, কোনো অসুবিধা? সবাই বুঝছেন? আবার রান করলাম এটাকে, টেস্ট টু, আবার কল করলাম, এখানে বললাম যে হ্যালো দুনিয়া, সেভ করি,
রিলোড করি, এই যে চলে আসছে। তাহলে আমি যখনই ফাংশনটা রান করব, যতবার রান করব ততবার আমি কি ডাইনামিক্যালি ভ্যালু দিয়ে সেটাকে রান করাইতে পারি না, আমাদের ক্যালকুলেশন মধ্যে ভ্যালু দিয়া। তো এই জন্যই আমরা এই প্রপার্টি এবং মানে এই প্যারামিটার এবং আর্গুমেন্টের সাহায্য নিব। বুঝতে পারছি ভাই? কোনটা? এটা হ্যাঁ, এটাই সব বেশি না, মানে এটাই ব্যবহার হয় আপনার 100,000টার ভিতরে 99 জায়গায় এটাই ব্যবহার হয়। অনেকটা কমন সেন্স ওরকমই, হ্যাঁ ওটার মতোই। তো এতটুকু কি সবাই বুঝছি ভাই? সবার কাছে বিষয়টা ক্লিয়ার? এই যে যেটা আমি পাস করি ভ্যালুটার নাম হচ্ছে আর্গুমেন্ট, আর এই যে ভেরিয়েবলের নামটা হচ্ছে প্যারামিটারস। ওকে, এটাকে আমি এখন কমেন্টে রাখি, কমেন্ট করে রাখলাম। আবার একটা ফাংশন মানে দেখি, আবার প্র্যাকটিস করি আমরা ফাংশন। আমি বললাম যে টেস্ট 3 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, আমি এখানে আবার লগ করলাম, লগের ভিতরে এখানে আমি ওই যে সে খালেদ হাসান দিতে পারি, খালেদ হাসান, তাই না? খালেদ হাসান। তো এইভাবে আমি টেস্ট 3 কে রান করতে পারি। তাহলে খালেদ হাসান চলে আসার কথা না, এখানে চলে আসছে খালেদ হাসান। আচ্ছা, তাহলে যদি খালেদ হাসান চলে আসে থাকে, তাহলে এই নামটা আমি এখন এভাবে রাখবো না, এই নামটা আমি ডাইনামিক করে ফেলবো। কেন? কারণ ফাংশনটা যদি আমি একাধিক ভাবে কল করি, আমি যতবার কল করবো সব জায়গায় খালেদ হাসান আসতেছে, এটা তো আমার উদ্দেশ্য না। কোথাও খালেদ প্রয়োজন, কোথাও জায়েদ, কোথাও অন্য কিছু আমার প্রয়োজন হতে পারে। তাহলে এটাকে আমি আরেকটু ডাইনামিক করে ফেলি। কিভাবে? আমি যখন ফাংশন রান করব তখন এখান থেকে কোনো একটা ভেরিয়েবলে ভ্যালু দিয়ে দেবো, সেই ভেরিয়েবলে ভ্যালুটা আমি এখানে ভেরিয়েবলের মাধ্যমে ধরে সেটাকে এখানে বসাই দেবো, তাই না ভাই? আচ্ছা, দেখি পারি কিনা। এটাকে আমি কেটে দেই। এবার এইখানে আমি দুইটা ভেরিয়েবল নেব, ওই যে আগের মতো এফ নেম, এল নেম বলতে পারি। কনসোল লগের ভিতরে আমি এখানে এফ নেম প্লাস একটা ফাঁকা স্ট্রিং, আবার প্লাস এল নেম। এটা আশা করি তো আমরা জানি, একটা স্ট্রিং এর সাথে আরেকটা স্ট্রিং কে জোড়া লাগানো, এটা জানি না আমরা? আচ্ছা, তাহলে এখন কিন্তু আমার অনেকটা ডাইনামিক হয়ে গেল, না ভাই? এখন এই জায়গা যেহেতু এখানে ভেরিয়েবল নিয়েছি, সেহেতু ভেরিয়েবলের ভ্যালু অবশ্যই এখানে আমাকে দিয়ে দিতে হবে, বলে দিতে হবে। তো বলে দেওয়ার জন্য আমি এখন বললাম যে এখানে খালেদ, আমার এখানে দুইটা ভেরিয়েবল কমা কমা দিয়ে ব্যবহার করা, সুতরাং আমাকে দুইটা ভ্যালু কমা কমা দিয়ে ব্যবহার করতে হবে, কমা না দিলে কাজ করবে না, কমা দিয়ে ব্যবহার করতে হবে, ঠিক আছে? এবং সিরিয়াল ঠিক রাখতে হবে, এখানে দুইটা ভেরিয়েবল যে সিরিয়ালে, এখানে দুইটা ভেরিয়েবল সেম সিরিয়ালে দিতে হবে, একই সিরিয়ালে। ওকে, ভালো কথা। এখন আমি সেভ করি, রিলোড করি, দেখেন চলে আসছে। আমি এটাকে কপি করে খালেদের জায়গা মনে করেন জায়েদ করে দিলাম, আসছে? এবার বুঝছেন সবাই? এবার তো আশা করি ক্লিয়ার। আচ্ছা, এইবার আসেন এই জিনিসটাকে ধরি, এটাকে ধরলাম, এটাকে চাইলে আমি আরো ডাইনামিক করতে পারি। যেমন আমি 3 নম্বর ভ্যালুতে আর একটা জিনিস নেব, সেটার নাম হচ্ছে এজ নিলাম। এইটাকে আমি আপাতত এরকম রাখি, আমি এখানে বললাম যে লেট ধরেন স্টুডেন্ট নেম ইজ ইকুয়াল টু এফ নেম প্লাস স্পেস প্লাস এল নেম, পেয়ে গেলাম। এরপরে ধরেন আমি বললাম যে ইফ, যদি, দেখেন ভালো করে বোঝেন কিনা, এজ বেশি হয়, তাহলে এইখান থেকে 18 থেকে যদি বেশি হয়, অথবা 18 সমান হয়, মনে আছে তো? 18 অথবা 18 সমান হয়,
তাহলে বললাম এখানে একটা ভেরিয়েবল নেব, ধরেন ভেরিয়েবলটা এখানে নিয়ে রাখি আপাতত, লেট ধরেন স্টুডেন্ট স্ট্যাটাস নামে নিলাম। এখানে আমি আপাতত ফাঁকা স্ট্রিং লিখে দিলাম, ফাঁকা স্ট্রিং। এবার এইটাকে আমি এই জায়গায় রিঅ্যাসাইন করে দিলাম, মনে আছে রিঅ্যাসাইন সমান সমান বললাম যে তুমি বড় হয়ে গেছো। এরপরে বললাম যে এলস, এলস এলস এর ভিতরে আমি বললাম যে স্টুডেন্ট স্ট্যাটাস ইজ ইকুয়াল টু, বললাম তুমি এখনো ছোট। দেখেন তো বুঝলেন কিনা, সবাই বুঝতেছেন? আচ্ছা, এরপরে ধরেন এইখানে আমি আরেকটা ভেরিয়েবল নিলাম লেট, বললাম ধরেন রেজাল্ট ইজ ইকুয়াল টু, কি করতে পারি ফার্স্টে বললাম হ্যালো স্পেস দিলাম, এরপরে প্লাস করলাম, প্লাস করে বললাম স্টুডেন্ট নেম হচ্ছে হ্যালো স্টুডেন্ট নেম। এরপরে কি করব, আবার প্লাস দিলাম, প্লাস দিয়ে বললাম যে স্টুডেন্ট স্ট্যাটাস, হ্যালো দিয়ে ওই নামটা আসবে, এরপরে সে যদি বড় হয় ছোট হয় যা হোক সে অনুযায়ী একটা মেসেজ দিয়ে দেবে। বোঝেন নাই ভাই? এত কিছু করার পরে এই যে রেজাল্টটা, আমি এবার রেজাল্টটা চাইলে এখানে লগ করে দিতে পারি, লগ রেজাল্ট, রেজাল্ট। এবার আসেন, এখন আমি এখানে তিনটে ভ্যালু দিছি, তিনটে ভেরিয়েবল নিয়েছি। প্রথম ভেরিয়েবল এফ নেম, পরের ভেরিয়েবল এল নেম, পরের ভেরিয়েবল এজ। তাহলে এখানে তিনটা ভ্যালু পাস করতে হবে না? এবং অবশ্যই অবশ্যই সিরিয়াল অনুযায়ী পাস করতে হবে, না হলে কাজ করবে না। তো এখানে কমা দিয়ে আমি বললাম 20, 20 বললাম। হ্যাঁ, তাহলে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং এজ। রিলোড করি, এই দেখেন হ্যালো খালেদ হাসান, এই যে এখানে মিশে গেছে, তুমি বড় হয়ে গেছো। আচ্ছা, আমি একটা কাজ করি, স্টুডেন্ট নেমের পরে এখানে তো আমরা চাইলে এইভাবে একটা ফাঁকা স্ট্রিংও দিতে পারি, স্পেস দিতে পারি, দিতে পারি না? এইবার রিলোড করি, হ্যালো খালেদ হাসান তুমি বড় হয়ে গেছো। বুঝলেন কিনা আল্লাহ জানে। বুঝছেন? আমি আর একটা বানাই, কপি পেস্ট। এখানে ধরেন জায়েদ বললাম, জায়েদ বাচ্চা মানুষ, তার বয়স হচ্ছে 10 বছর, 10 বছর। রিলোড করি, হ্যালো জায়েদ হাসান তুমি এখনো ছোট। হইলো, ডাইনামিক হইলো। এবার বুঝছেন ফাংশনের কাহিনী? আসলে বুঝছেন কিনা আল্লাহ জানে। বুঝছেন? আচ্ছা, এবার আসেন, আমি এই যে টেস্ট 3, এই যে কেমন দিকে, কেমন দিকে, কেমন দিকে, এখন টেস্ট 3 তো একটা ফাংশন, এই ফাংশনকে আমি অনেকটা ভেরিয়েবলের মতো বানায় ফেলবো। সবাই বুঝেন কিনা দেখেন, এই ফাংশনকে আমি অনেকটা ভেরিয়েবলের মতো বানায় ফেলবো। ওকে, এখন ভেরিয়েবলের মতো বানাইতে হলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফাংশনের আলটিমেট যে ভ্যালুটা, যে ভ্যালুটা এখানে সরাসরি কনসোল লগ করছি, সরাসরি কনসোল লগ না করে আমাকে রিটার্ন করতে হবে, মনে আছে? রিটার্ন করতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দরকার নাই, এটাকে ফেলে দিই, রিটার্ন করতে হবে। এখন এরকম রিটার্ন করে যদি এরকম আমি রান করি, কিছুই আসবে না, কিছুই আসবে না। কারণ এখানে কিছু না আসার মানে হচ্ছে কেমন জানি এই লেখাটা জাস্ট এখানে আমি প্লেন লিখে দিলাম, এরকম লিখে দিলাম যে হ্যালো খালেদ হাসান তুমি বড় হয়ে গেছো, ধরেন কথা কথা এরকম। আর এরকম প্লেন যদি একটা টেক্সট লিখে রাখি, এর কোনো ভ্যালু আছে? এখানে আপনি দিতে পারবেন কোথাও? এটাকে তো আপনাকে আমার কনসোল লগ করতে হবে বা কিছু তো একটা করতে হবে। এখন এই ফাংশন রান করার মানে হচ্ছে এরকম একটা লেখা এখানে বসে যাওয়া। তো এখানে এরকম একটা লেখা বসে যাওয়ার লাভ কি? কোনো লাভ আছে? লাভ নেই। এখন কি করার, এখন এই টোটাল জিনিসটাকে আমাকে লক করতে হবে বা কিছু একটা করতে হবে। এখন এই টোটাল কেমন জানি আমার কাছে একটা ভ্যালু,
টোটালটা আমি এটাকে বন্ধ করে রাখি, আর এটাকে আমি এখানে কমেন্ট করে রাখি, যেন আপনারা বুঝতে পারেন, মনে পড়ে। এখন এই টোটালটা আমার যেহেতু একটা ভেরিয়েবলের মতো কাজ করতেছে, সেহেতু টোটালটাকে নিয়ে আমি এখন লগের ভিতর ঢুকাই দিতে পারি। বুঝতে পারছেন? লগের ভিতর ঢুকাই দিলেও দেখবেন কাজ করছে, এই সুন্দরভাবে কাজ করছে। ইভেন যেহেতু এটা একটা ভ্যালু ভ্যারি করে, সেহেতু আমি চাইলে ধরেন লেট বললাম যে এম আর খালেদ ইজ ইকুয়াল টু এটা, দেখেন তো এটা হবে কিনা, সম্ভব কিনা। কারণ কি, এই লেখাটা লেখা আর এই লেখাটা লেখা একই কথা, বিষয়টা তাই না? এই লেখাটা লেখা আর এই লেখাটা লেখা একই কথা। সুতরাং আমি এই লেখাটাকে একটা ভেরিয়েবলের ভিতরে রাখতেই পারি, আমার ইচ্ছা। ওই যে বললাম জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা হাতিয়ার, যেমন খুশি তেমন ব্যবহার করা যায়। কেমন ব্যবহার করবেন আপনার ইচ্ছা। এবার বোঝা যাচ্ছে জাভাস্ক্রিপ্টের হাতিয়ার, এগুলো টুলস, কোন কায়দায় ব্যবহার করবেন আপনি আপনার খেয়াল বসে মধ্যে যা মনে চায় করতে পারেন। এখন আপনার কাছে কনসোল লগের ভিতরে এত বড় একটা লেখা লিখলে কেমন কেমন যেন লাগতেছে, ওকে, কোনো অসুবিধা নাই। আপনি একটা ভেরিয়েবলের ভিতরে নিয়ে আসেন, এই ভেরিয়েবলটাকে এখন লক করেন, লক করেন, এই দেখেন চলে আসছে। সবাই বুঝছি ভাই? আচ্ছা, একটু চাপ চাপ হয়ে যাচ্ছে আমি টের পাচ্ছি। হ্যাঁ, থাক, আর বেশি আগাবো না। হ্যাঁ, জাস্ট আর একটা জিনিস শিখে আমি শেষ করে দিচ্ছি। এটা সহজ, এটা সহজ সহজ সহজ, ভয় নাই, সহজ সহজ, অনেক সহজ। এটা আপনাদের প্রয়োজনে পড়তে পারে, আপনারা অনেকে প্যাচটা লাগাই ফেলতে পারেন, না দেখাই দিচ্ছি। আচ্ছা, ধরেন আমি লিখলাম লেট এ, এতটুকু লিখলাম লেট এ, খুব ভালো করে দেখেন, লেট এ লিখলাম, একটা ভেরিয়েবল নিছি, ভেরিয়েবলের কোনো ভ্যালু কি আমি ডিফাইন করে দিছি? ভেরিয়েবলের কোনো ভ্যালু কিন্তু আমি ডিফাইন করে দেইনি। এখন আমি লগ করি, লগ এ, কি আসবে বলেন তো? যেহেতু ভেরিয়েবলের কোনো ভ্যালু আমি ডিফাইন করে দেইনি, তাহলে কি আসবে? আনডিফাইন্ড আসবে। বুঝতে পারছেন? যেহেতু কোনো ভ্যালু ডিফাইন করে দেই নেই, সেহেতু বাই ডিফল্ট জাভাস্ক্রিপ্ট এই ভ্যালু না পাওয়ার কারণে বাই ডিফল্ট সমান সমান আনডিফাইন্ড করে রাখতেছে। সবাই কি বুঝতে পারি? আচ্ছা, এই জিনিসটা মাথায় রাখবেন যে আমি যদি কখনো কোনো ভেরিয়েবল নেই, ভেরিয়েবল নিলাম বাট ভেরিয়েবলের কোনো ভ্যালু আমি দিলাম না, তখন বাই ডিফল্ট জাভাস্ক্রিপ্ট আমাকে আনডিফাইন্ড ভ্যালু দিয়ে দেবে। এতটুকু যদি বুঝে থাকি, তাহলে এইবার আপনাদেরকে ছোট্ট একটা জিনিস দেখাই, আপনারা এখন আমাকে বলবেন যে কি হতে পারে। আমি একটা ফাংশন নিলাম, ধরেন এ, ফাংশনের নাম হচ্ছে এ বি সি, আর এইখানে ধরেন আমি এ নামে একটা ভেরিয়েবল নিলাম, আমি লক করলাম এ, লক করলাম, কিন্তু আমি ফাংশনটা যখন এ বি সি ফাংশনটা যখন রান করলাম, কোনো ভেরিয়েবল দিলাম না, কি আসবে আউটপুট? সবাই বলে না, আনডিফাইন্ড আসবে না? কেন? কারণ আমি ভেরিয়েবল নিয়েছি ঠিকই, তার কারণে ভ্যালু পাস করছি, পাস করি নাই। কারণ এইখানে যদি আমি কিছু বলি, ধরেন হ্যালো বললাম, তাহলে এবার সেই হ্যালোটাই এখানে চলে আসবে। বাস, এটাই জানার ছিল, বোঝানোর ছিল। বুঝছেন না ভাই? ঠিক আছে, নালটা পরে দেখাবো। আমি একটু মুখে বলে দিই, দেখি আর আপনারা বোঝেন কিনা। আনডিফাইন্ড মানে হচ্ছে আপনার ভেরিয়েবল আছে কিন্তু ভ্যালু নাই। আপনি একটা ভেরিয়েবল নিয়েছেন কিন্তু ভেরিয়েবলের ভ্যালুটা ডিফাইন করেন নাই, এটা হচ্ছে আনডিফাইন্ড। আর নাল মানে হচ্ছে সেখানে ভেরিয়েবলের অস্তিত্ব নাই। বুঝছেন? মানে আম আছে সালা নাই, বা সালা আছে আম নাই, এটা হচ্ছে আনডিফাইন্ড। আর আমও নাই সালাও নাই, সেটা হচ্ছে নাল। বুঝছেন? আচ্ছা, নালটা এরকম, নালটা এই সিচুয়েশনে আসে অনেক সময়। আমরা ধরেন কোনো কিছু চাচ্ছি, অন্য কোনো ফাংশন থেকে বা অন্য কোনো ডাটাবেস থেকে বা অন্য কোনো জায়গা থেকে আমি কোনো কিছুকে চাইতেছি যে ভাই আমাকে এটা দাও। হুম, কোন একটা ভেরিয়েবল চাইতেছে, কথার কথা যে ভাই আমাকে এই ভেরিয়েবলটা দাও। ভেরিয়েবল দেওয়ার মানে কি, ভেরিয়েবলের ভ্যালু সহ আমাকে দিয়ে দেবে।
এখন সে যখন ভেরিয়েবলের ভ্যালুটা পাবে বা সে ডাটাটা যখন পাবে তখন তো আপনাকে কিছু একটা দিবে, তাই না? এখন সে দেখলো যে এই যে নামে কোনো ভেরিয়েবলও নাই, না আছে কোনো ভেরিয়েবল, না আছে কোনো ডাটা, কিচ্ছু নাই, তখন সে আপনাকে নাল দিবে। বুঝতে পারছেন? আর যদি দেখে যে না ভেরিয়েবলটা আছে কিন্তু আমি কোনো ডাটা খুঁজে পাচ্ছি না, তাহলে সে আনডিফাইন্ড দেবে। বুঝলে? ঠিক আছে, তাহলে আমাদের জাভাস্ক্রিপ্টের শেখা আজকে এই পর্যন্তই। আপনারা ফাংশনটা একটু ভালো করে শেখেন, হ্যাঁ? ফাংশনটা আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ এই ফাংশন নিয়ে আরো কিছু নাড়াচাড়া করব, আরো ছোট ছোট এরকম প্রজেক্টের মধ্যে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবার আজকে আমরা একটা মজার জিনিস শিখবো, সেটা হচ্ছে টেইলওয়েন্ড সিএসএস। ওকে, টেইলওয়েন্ড সিএসএস এর জন্য আমাদেরকে ফার্স্টে নোড জেএস টা ইনস্টল করতে হবে, নোড জেএস। এখন নোড জেএস কি বা নোড জেএস কেমনে কাজ করে এটা মনে হয় আপাতত না জানলেই চলবে, কারণ নোড জেএস নিয়ে আমাদের লম্বা চওড়া পড়াশোনা আছে। নোড জেএস নিয়ে আমরা ব্যাকএন্ড করবোই নোড জেএস দিয়ে, নোড জেএস, এক্সপ্রেস জেএস এগুলো দিয়ে আমরা ব্যাকএন্ড করব। যখন আমরা নোড জেএস দিয়ে ব্যাকএন্ড করা শুরু করব তখন আমরা নোড জেএস এ আরো বিস্তারিত শিখবো, কারণ নোড জেএস শিখতে গেলে আমাদেরকে জাভা স্ক্রিপ্টটা একটু ভালো করে শিখতে হবে। বুঝতে পারছি ভাই? জাভা স্ক্রিপ্ট কিভাবে কাজ করে, হ্যাঁ, কোথায় কাজ করে, কোন সিস্টেমে কাজ করে, হ্যাঁ, ব্রাউজারে কিভাবে এটাকে পেইন্ট করে বা ইত্যাদি অনেক কিছু আছে এখানে পড়াশোনা। এগুলো যখন শিখবো তখন আসলে নোড.js-টা আমরা বুঝবো আর কি, অনুধাবন করতে পারবো। আর এখন বললে কিছুই বুঝবেন না। আমি যদি বলি যে জাভাস্ক্রিপ্ট কাজ করে শুধু ব্রাউজারের ভিতরে, ব্রাউজারের বাইরে কাজ করতে পারে না, আর নোড.js এসে জাভাস্ক্রিপ্টকে ব্রাউজারের বাইরেও নিয়ে আসছে, কি বুঝলেন? আমি যেটা বলছি সেটাই। তো এই জন্য আপাতত এটা দরকার নেই, হ্যাঁ, এটা ঘাটাঘাটি করার দরকার নেই, এটা স্কিপ করেন, আমি শিখাই দেবো ইনশাল্লাহ ভবিষ্যতে। তো জাস্ট আমরা আমাদের লাগবে, যেহেতু নোড.js-টা আমাদের লাগবে, সেহেতু আমরা নোড.js-টা ইনস্টল করে নেবো আমাদের ইসে, হ্যাঁ। আচ্ছা, তো আমি মনে হয় এটাকে ডাউনলোড করে ফেলছি, ডাউনলোড করছি। এই যে নোড.js, এটাকে ক্লিক করি। একটা সুবিধা হয়েছে, নতুন পিসি আনার কারণে একটা সুবিধা হয়েছে, সবকিছু আপনাদের সঙ্গে মিলে যাবে। আর আমার পিসিতে সব ইনস্টল করা, সব সেটআপ মেটআপ দিয়ে রেডিমেডি করা, বুঝাইতে গেলে কষ্ট হইতো। আচ্ছা, এবারে নেক্সট, একটু অপেক্ষা করলে নেক্সট পেয়ে যাবেন, হ্যাঁ। নেক্সট, এগ্রিমেন্ট করে দেন। অনেক কিছু লেখাপড়া আছে এখানে, মনে চাইলে পড়েন, আর মনে না চাইলে নেক্সট করে দিয়েন, লাভ নেই, কারণ রাজি হইলেও আপনারা রাজি, না হইলেও রাজি, লাভ নেই। তো নেক্সট, নেক্সট, নেক্সট ইনস্টল। ঠিক আছে, ফিনিশ করে দিলাম, ফিনিশ। এবারে আমরা আমরা যেটা করব, আমরা আজকে একটু ডেভেলপার ফিল নেবো আজকে, হ্যাঁ। এখানে এসে আমরা সিএমডি লিখবো, সিএমডি, এই যে দেখেন কমান্ড প্রম্পট চলে আসছে, এটাকে ক্লিক করে ওপেন করব। সুন্দর লাগে না দেখতে? হ্যাঁ, এবারে এখানে NODE, নোট স্পেস হাইফেন ভি, মনে থাকবে? NODE স্পেস হাইফেন ভি দিয়ে একটা এন্টার দেবো। যদি আপনাদের পিসিতে এরকম কিছু একটা আসে, হ্যাঁ, এটা হচ্ছে নোড.js আমরা যে ইনস্টল করলাম তার ভার্সন দেখাচ্ছে, যদি আসে তার মানে হচ্ছে আপনি সফলভাবে ইনস্টল করতে পারছেন, আর যদি না আসে তাহলে বুঝবেন যে ইনস্টলটা হয়নি, আবার ইনস্টল করতে হবে। আর একটা কমান্ড দিতে পারেন, সেটা হচ্ছে npm -v, এন্টার দেন। যদি npm -v দেওয়ার পরে কিছু একটা আসে, তার মানে বুঝবেন যে npm নামে একটা জিনিস আছে, সেটাও ইনস্টল হয়ে গেছে। npm মানে হলো এই যে নোড.js আমরা যে ইনস্টল করলাম, সে নোড.js এর একটা প্যাকেজ ম্যানেজার, নোড প্যাকেজ ম্যানেজার, npm। এখন প্যাকেজ ম্যানেজার কি এটা বুঝতে গেলে
আমাদেরকে প্যাকেজ বুঝতে হবে, সেটা অন্তত বুঝি। আমরা একেবারে না বুঝে সামনে যাওয়াটা ঠিক না। আমরা অনেক শব্দ বা অনেক কিছু আমরা শিখবো, হ্যাঁ, অনেক পরিভাষা আমরা শিখবো, প্যাকেজ, তারপরে ধরেন লাইব্রেরি, তারপরে আমরা ফ্রেমওয়ার্ক, অনেক ধরনের কথা শিখবো, হ্যাঁ। তো প্যাকেজটা কি, লাইব্রেরিটা কি, এটা আগে বুঝি। লাইব্রেরি মানে হলো যে আমরা যখন কোডিং করে, মানে একদম ভ্যানিলা কোডিং যেটাকে বলা হয়, ভ্যানিলা তো বুঝেন, একদম হাতে করা কোডিং, প্রত্যেকটা লাইন বাই লাইন আমাকে হাতে করতে হবে, এইরকম করে যখন কোনো প্রোগ্রাম করি তখন আমাদের অনেক কিছু করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, কষ্ট হয়ে যায়, মানে অনেক ঘেটে ঘুটে অনেক কিছু করে আমাকে খুঁজে মুজে বের টের করে আবার করতে হয়, হ্যাঁ। আর লাইব্রেরি মানে হচ্ছে এই যে আমরা কোনো কাজ করতে গিয়ে আমাদের অনেক কিছু খুঁজতে হয়, অনেক আইডিয়া আমাদেরকে বের করতে হয়। এই যে বললাম, একটা টুলস, নানান টুলস তৈরি করা আছে, কিভাবে কাজ করবো এটা নিয়ে আমাদের ভাবতে হয়। তো এইগুলো ভাবা লাগে না, একটা লাইব্রেরির ভিতরে কোড গুলোকে সুন্দর করে সাজায় দেওয়া থাকে, আপনি চাইলে জাস্ট সেখান থেকে নেবেন আর ব্যবহার করবেন, আপনার কোড গুলো অনেক কমে যায়, কষ্টটা অনেক কমে যায়। মনে করেন রিয়েল লাইফ লাইব্রেরির সাথে তুলনা করলে অনেকটা মিলে যাবে। যেমন একটা রুমের ভিতরে অনেক ধরনের কিতাব, অনেকগুলো কিতাব স্তূপ করে রাখা হয়েছে, আপনাকে বলা হলো এর ভিতর থেকে একটা ক্লাস 5-এর একটা বাংলা বই বের করে নিয়ে আসেন, খবর হয়ে যাবে না বের করতে? সবগুলো কিতাব সরাই আপনার খুঁজে মুজে বের করতে হবে কোথায় কে আছে না আছে, হ্যাঁ পারবেন, এটা সম্ভব। কিন্তু এই কিতাবগুলো যদি কোনো লাইব্রেরিতে সাজানো থাকতো আর দেওয়া থাকতো যে এখানে হচ্ছে বাংলা বই পাওয়া যায়, ওইখানে হচ্ছে আরবি বই, ওইখানে এই বই সেই বই, তাহলে আপনার একটু এরকম মাঝখানে গিয়ে এরকম তাকাইতেন আর 5 সেকেন্ডের ভিতরে খুঁজে বের করে ফেলতে পারতাম। বুঝতে পারছেন? এই এই একই জিনিস, আপনার কোডের মহাসমুদ্রে ডুব দেওয়া লাগবে না, আপনার কাছে তৈরি করা থাকবে, বাস ব্যবহার করবেন। এই গেল একটা জিনিস। এবার আসেন প্যাকেজ। প্যাকেজ মানে হলো আমাদের মাঝে মাঝে মানে একটা মানে আহ, মানে একটা কাজের সেট বানানোর প্রয়োজন হয়। বিষয়টা হলো এরকম, যেমন ধরেন আমাদের ওয়েবসাইটে একটা স্লাইডার আছে, স্লাইডার থাকে না অনেক সময়, স্লাইডার, স্লাইডার তো বুঝেন, এই যে এইভাবে এইভাবে নড়ে চড়ে ডান থেকে বামের দিকে যায়, এরকম অনেক কিছু করে। তো এই ধরনের একটা জিনিস বানানো দরকার। তো জাভাস্ক্রিপ্ট এটা বানাইতে গেলে আমাদের অনেকগুলো কোড করতে হয়। এখন এটা কিন্তু আপনার মূল আপনার কোডের পরিমাণ কমানোর বিষয়টা না, এটা হচ্ছে একটা টোটাল একটা জিনিস বানানো। বুঝতে পারছেন? বিষয়টা অনেকটা এরকম, একটা হলো যে আপনি বিরিয়ানি রান্না করবেন, বিরিয়ানির মশলা, বিরিয়ানির যাবতীয় জিনিসপত্র বানানো, এটা হচ্ছে লাইব্রেরি। বিরিয়ানি বানাইতে আপনার দই লাগে, তাই না? আর দইটাও আপনার বানাইতে হবে না, দইটা বানাই দেওয়া আছে, আপনি জাস্ট নিয়ে ব্যবহার করবেন, এটা হচ্ছে লাইব্রেরি। আর প্যাকেজ হচ্ছে যে পুরা বিরিয়ানিটা আপনার বানানো আছে, আপনি জাস্ট টাকা দেবেন, কিনে নিয়ে চলে আসবেন, দোকানের মতো। বিষয়টা বুঝাইতে পারছি? মানে পুরা একটা জিনিস, একটা কাজ, একটা কাজের সবকিছু বানানো আছে, সবকিছু বানানো আছে, আপনি জাস্ট সেখান থেকে নিবেন, কপি করবেন, আপনার প্রজেক্টটা নিয়ে ব্যবহার করবেন। এটা হলো একটা প্যাকেজ। বুঝতে পারছেন? আচ্ছা, আর আরেকটা জিনিস আমরা মাঝে মাঝে শুনবো, সেটা হচ্ছে ফ্রেমওয়ার্ক, যেমন সিএসএস এর ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক হচ্ছে, ফ্রেমওয়ার্কের ভিতরে এই লাইব্রেরি টাইপের কাজও আপনি পাবেন, প্যাকেজ টাইপের কাজও পাবেন, সবই তার ভিতরে থাকে, সেটা হচ্ছে ফ্রেমওয়ার্ক। বুঝতে পারছেন? একে তো আপনার কোড গুলো সহজ করে দেবে, আবার দ্বিতীয়ত সেখানে অনেক ধরনের কাজ করে দেওয়া থাকবে, আপনি কপি করলেই দেখবেন হয়ে গেছে। যেমন আমরা সিএসএস এর ফ্রেমওয়ার্ক আমরা বুটস্ট্র্যাপ ব্যবহার করছি না, আর বুটস্ট্র্যাপ কি করে, যেমন আপনার কাজও সহজ করে দিছে, প্লাস সেখানে কিন্তু অনেক সেকশনও তৈরি করে দেওয়া আছে, হেডার তৈরি করে দেওয়া, অনেক কিছু তৈরি করে দেওয়া, কপি করবো, পেস্ট করবো, কাজ হয়ে যাবে। তাহলে 3টা জিনিস আমরা পাইছি না ভাই? আচ্ছা, এবার আসেন এই যে জাভাস্ক্রিপ্ট নিয়ে যখন আমরা কাজ করি, এখন এই জাভাস্ক্রিপ্টের অনেক ফ্রেমওয়ার্ক, মানে অনেক প্যাকেজ আমাদের ব্যবহার করা লাগে, প্যাকেজ, হ্যাঁ, অনেক প্যাকেজ আমাদের ব্যবহার করা লাগে। এখন এই প্যাকেজ গুলো যখন জাভাস্ক্রিপ্ট আমরা ব্যবহার করব, তখন এই প্যাকেজটা ইনস্টল করা, প্যাকেজটা আমার ওয়েবসাইটের সাথে লিঙ্ক আপ করা, হ্যাঁ, প্যাকেজটার ভার্সন গুলোকে নিয়ন্ত্রণ করা, নানান টাইপের কাজ থাকে আমাদের। তো এই কাজগুলো করতে গিয়ে মাঝে মাঝে দেখা যাচ্ছে আমাদের কাজের গতিটা হারাই ফেলি আমরা, একটু কষ্টকর হয়ে যায়। বিষয়টা এরকম যে আপনি একটা বিল্ডিং তৈরি করতেছেন, হ্যাঁ, আর বিল্ডিং তৈরি করতে গিয়ে এখন আপনার ইট লাগবে, সিমেন্ট লাগবে, অনেক কিছু লাগবে। এখন সবকিছু ইট দরকার, আপনি দৌড় দিয়ে ইট আনতে যাচ্ছেন,
আবার আসেন, আসার পরে বললো যে ভাই ইট তো আনছেন, বালু তো আনেন নাই, আবার দৌড় দিলেন বালু আনতে। তাহলে আপনার কাজের গতি অনেক স্লো হয়ে যাবে না? উচিত কি? উচিত হলো একজন লোক নিয়োগ করে রাখা, যে ভাই তোমাকে ম্যানেজার বানাই দিলাম, তুমি তোমার যত লোক লাগে তুমি খাটাও, কিন্তু সবকিছু তুমি অর্গানাইজ করবা তুমি। তোমার যদি ইট লাগে তুমি একজনকে কমান্ড দাও, এই ভাই ইট নিয়ে আসো, সেই ইট নিয়ে আনবে। আর এই ফাঁকে তুমি যদি মনে করো যে সিমেন্ট দরকার, তুমি আরেকজনকে পাঠিয়ে দাও, সে যায় সিমেন্ট নিয়ে আসবে। বোঝেন নাই? একজন ম্যানেজার। আর এই যে নোড জেএসএস এর বা জাভাস্ক্রিপ্টের যে হাজার হাজার প্যাকেজ আছে দুনিয়ায়, এই সব প্যাকেজ গুলোকে একটা ম্যানেজার আছে, একটা ম্যানেজার এগুলোকে ম্যানেজ করে রাখে, সুন্দর করে গোছায় গোছায় রাখে। এটাকেই বলা হয় নোট প্যাকেজ ম্যানেজার, এনপিএম। এই বেচারা করে কি, এটাকে যখন আপনি ব্যবহার করবেন, সে তার ভিতরে যত প্যাকেজ দুনিয়ায় আছে সব প্যাকেজ তার ভিতরে নিয়ে রাখবে। আপনি যখনই বলবেন ভাই আমার অমুক প্যাকেজ দরকার, তুমি ব্যবস্থা করে দাও, একটা কমান্ড দেওয়ার সাথে সাথে কোত্থেকে আনবে সেটা আপনার দেখার বিষয় না, সে দাম করে নিয়ে আসবে, এনে আপনার প্রজেক্টের ভিতরে অ্যাপ্লাই করে দেবে। বোঝেন নাই? নোট প্যাকেজ ম্যানেজার অনেক পপুলার এবং এটাকে ব্যবহার করতেই হবে, না করলে উপায় নাই। দুনিয়া সবাই করে, আমরা না করলে পিছিয়ে পড়ে যেতে হবে আমাদের। তো এই জন্য এই নোট প্যাকেজ ম্যানেজার এটা অটোমেটিক আপনার পিসিতে ইনস্টল হয়ে যাবে, আপনি যদি নোট জেএসটা ইনস্টল করেন। হ্যাঁ, এই নোট জেএসটা যখন ইনস্টল করবেন, তখন আপনি নোট হাইফেন ভি লিখলে নোডের ভার্সনও পেয়ে যাবেন, এনপিএম হাইফেন ভি লিখলে আপনার এনপিএম বা নোট প্যাকেজ ম্যানেজারের ভার্সন গুলো আপনি পেয়ে যাবেন। তার মানে আমরা সফলভাবে নোট জেএসটা আমাদের পিসিতে ইনস্টল করতে পারছি, তাই না? আচ্ছা, এবার আসেন, এটা কেটে দেই। আমরা এবার টেইলউইন্ড নিয়ে কাজ করব। TAILWIND, টেইলউইন্ড নামটা মুখস্থ করতে আমার অনেক কষ্ট হয়েছে। টেইলউইন্ড, টেইলউইন্ডের ভিতরে গেলাম, যাওয়ার পরে এখানে এদের সম্পর্কে কিছু মানে ইনফরমেশন দেওয়া আছে, এটা আমাদের আপনারা চাইলে আপনারা দেখে নিতে পারেন, আমি আর দেখাচ্ছি না, আমি সরাসরি চলে যাবো ডক্স এর ভিতরে। ডক্স ডকুমেন্টেশন আর কি। হ্যাঁ, এখানে ক্লিক করলাম, ফার্স্টে আমাদেরকে নিয়ে আসছে গেট স্টার্টেড উইথ টেইলউইন্ড সিএসএস, টেইলউইন্ড সিএসএস এর গেট স্টার্টেড। এখানে দেখেন টেইলউইন্ড সিএসএস ব্যবহার করার অনেকগুলো পদ্ধতি দেওয়া আছে, অনেকগুলো পদ্ধতি। প্রথমে আছে ইউজিং ভিট। হ্যাঁ, এখন ভিট কি? ভিট আর একটা এটা এটাকে কিভাবে দেখি তো, কিভাবে বলা যেতে পারে। ঢুকে এর ভিতরে, ডেফিনেশনটা কি হতে পারে ভিটের? এটা হচ্ছে একটা মানে বিল্ড, একটা মানে প্যাকেজ বিল্ডার টুলের মতো বলা যেতে পারে। বুঝতে পারছেন? আমি সেটা বুঝাই দিই। ধরেন আমরা যখন একটা HTML CSS এর যখন ওয়েবসাইট তৈরি করি, আচ্ছা এটা একটু লাইট ভার্সন নিয়ে আসি তো, লাইট ভার্সন কই? থাক, লাগবে না। আমরা যখন একটা মানে ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি, তখন আমরা কি করি? একটা index.html ফাইল তৈরি করি, তাই না? এরপরে ধরেন অ্যাসেটস নামে একটা ফোল্ডার বানাই, তার ভিতরে ধরেন সিএসএস নামে একটা ফোল্ডার বানাই, জেএস নামে একটা ফোল্ডার বানাই, এই যে একটা ফোল্ডার স্ট্রাকচার তৈরি করি না? এখন এই ফোল্ডার স্ট্রাকচার আপনি একরকম বানাচ্ছেন, আরেকজন আরেক রকম বানাইতেছে, এক একজন এক এক রকম বানাচ্ছে। তা এর থেকে ভালো হয় না যে যদি একটা নির্দিষ্ট একটা মানে ফ্লো থাকতো বা একটা স্টাইল থাকতো যেটা সবাই ফলো করতো, তাহলে কাজগুলো আরো সুন্দর হতো না? এই একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে যে এখানে আসলে আমাদের নেসেসারি কি কি লাগতে পারে। যেমন আপনি একটা ওয়েবসাইট বানাবেন আর সেখানে index.html থাকবে না, এটা তো হতে পারে না, লাগবেই। আবার সেখানে ধরেন ইমেজেস নামে একটা ফোল্ডার তো থাকতেই হবে আসলে, এটা ছাড়া তো উপায় নেই। তাহলে প্রত্যেকবার প্রজেক্ট করবেন আর আপনি এগুলো নতুন 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 করে বানাবেন, এটা বিরক্তিকর কাজ না? তাহলে বিষয়টা যদি এমন হতো যে এমন একজন বড় ভাই আছে, যে বড় ভাই আমাদের এই পুরা প্রজেক্টের যে একটা স্ট্রাকচার, বেসিক মানে প্রাথমিক যে একটা স্ট্রাকচার, এই প্রজেক্টটা যে বিল্ড করতে হবে, প্যাকেজটা যে বিল্ড করে দিতে হবে প্রথম, এটাকে বলা হয় বয়লার প্লেট। হ্যাঁ, প্রথম যে আমরা যে জিনিসটা নিয়ে স্টার্ট করবো আমাদের প্রজেক্টটা, এটা যদি বানাই দিত কেউ বড় ভাই, তাহলে ভালো হতো না? এই বড় ভাইয়ের নামই হচ্ছে ভিট।
ক্লিয়ার? এখন বলতেছে আপনি কি এই ভিট নামক বড় ভাইকে দিয়ে প্রজেক্ট বিল্ড করতে চাচ্ছেন, তাহলে এই তরিকায় সে বড় ভাইয়ের সাথে আপনি চাইলে টেইলেন্ট যোগ করে কাজ করতে পারেন। তা আমরা আপাতত ভিট নিয়ে কাজ করব না। পোস্ট সিএসএস এটা আর একটু ভয়ঙ্কর জিনিস, এটা এটা আপাতত দরকার নাই, এটা বুঝতে একটু কষ্ট হবে আর কি। হ্যাঁ, এটা আমরা আস্তে আস্তে বুঝবো ইনশাল্লাহ এক সময়। আমরা টেইলেন্ট সিএলআই নিয়ে কাজ করবো আপাতত। আচ্ছা, সিএলআই আগে আমরা এখান থেকে যাই একটু। এটা হলো ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক একটু আগে বুঝাইলাম, ফ্রেমওয়ার্ক বললাম না একটু আগে ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, আমরা নানান টাইপের আমাদের পপুলার ফ্রেমওয়ার্ক দুনিয়াতে আছে, যেমন নেক্সট জেএস একটা ফ্রেমওয়ার্ক, লারাভেল একটা ফ্রেমওয়ার্ক, নাক্সট একটা ফ্রেমওয়ার্ক, এরকম অনেক ফ্রেমওয়ার্ক আছে। অ্যাঙ্গুলার খুবই পপুলার একটা ফ্রেমওয়ার্ক ছিল, এখনো আছে। রিয়েক্ট রাউটার রিসেন্ট এটা একটা ফুল স্ট্যাক ফ্রেমওয়ার্ক হিসেবে আসছে। পার্সেল, অনেক ফ্রেমওয়ার্ক এরকম আছে দুনিয়াতে। তা আপনি যদি এরকম কোন ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করেন, মানে তখন ওই ফ্রেমওয়ার্কের ভিতরে কিভাবে আপনি টেইলউইন্ডটা ইনস্টল করবেন সেই গাইডলাইনও এখানে দিয়ে দেওয়া আছে। খুবই সহজ, এজন্যই আপনার টেইলউইন্ডটা এত পপুলার। তারা খুবই সুন্দর করে আপনাকে মানে গাইডলাইন দিয়ে দিচ্ছে যে কোথায় আপনি কেমনে ব্যবহার করবেন। আচ্ছা, তো ফ্রেমওয়ার্ক নিয়ে আমরা কাজ করব না, ফাইনালি সিডিএন দিয়ে কাজ করা যায়। সিডিএন মানে তো আমরা বুঝি ওই যে অনলাইনের, এই যে দেখেন অনলাইনের একটা লিংকের মতো, এই লিংক দিয়েও আপনি কাজ করাইতে পারেন। উদাহরণস্বরূপ আমি এই যে এই লাইনটা কপি করি, কপি করে ধরেন আমার এখানে index.html এর ভিতরে এইখানে অবশ্যই এটা হেডের ভিতর দিতে হয় স্ক্রিপ্টটা। হ্যাঁ, হেডের ভিতরে। এবার ধরেন আমি একটা s1 লিখলাম, lorem 10 দিলাম, সেভ করলাম। এবার যদি আমি রিলোড করি, দেখেন আমার কিন্তু টেইলউইন্ড পেয়ে গেছে, ডিজাইন চেঞ্জ হয়ে গেছে না, আমার টেইলউইন্ড কিন্তু পেয়ে গেছে। কেমনে পাইছে? আমরা টেইলউইন্ডটা ব্যবহার করলাম হচ্ছে সিডিএন এর সাহায্যে। আচ্ছা, আপনাদের কাছে অবাক লাগতে পারে আমরা ব্যবহার করলাম স্ক্রিপ্ট আর এখানে সিএসএস এর সবকিছু পেয়ে গেল, কেমনে পাইলো? অবাক লাগতে পারে না? আমি আপনাদেরকে বলছিলাম যে এটা হলো টেইলউইন্ড সিএসএস টা হলো বিহাইন্ড দ্য সিন জাভাস্ক্রিপ্ট এখানে কাজ করে। কেমন কাজ করে? জাভাস্ক্রিপ্ট আমরা যে ক্লাসগুলো লিখি, আমাদের যে টেইলউইন্ডে যে ক্লাসগুলো আমরা লিখবো, ওই ক্লাসের উপর ভিত্তি করে বিহাইন্ড দ্য সিন জাভাস্ক্রিপ্ট তার জন্য প্রয়োজনীয় সিএসএস গুলো তৈরি করা যায়। মনে আছে? তাহলে এখানে মূলত আমাকে লিংক আপ করা লাগে কি, সিএসএস না জাভাস্ক্রিপ্ট? এবার বুঝছেন, ওই জাভাস্ক্রিপ্ট পিছনে পিছনে আমাদের এই কাহিনীগুলো ঘটাই দিচ্ছে। ক্লিয়ার? আর আমরা জানি যে আমরা যখন সিএসএস নিয়ে কাজ করি তাহলে আমাদের কিছু কমন সিএসএস তো অবশ্যই আছে। এখানে সেই কমন সিএসএস গুলো পেয়ে একটা স্টাইল হয়ে গেছে আর কি। সবাইকে বুঝছি ভাই এটা? আচ্ছা, এই জন্য এই টেইলউইন্ডটা এত পপুলার যে এখানে কাজ করে মূলত বিহাইন্ড দ্য সিন জাভাস্ক্রিপ্ট, সিএসএস না। তা আমরা কখনোই এটা সিডিএনটা ব্যবহার করব না, বুঝছেন? সিডিএনটা আমরা ব্যবহার করব না। এখান থেকে এখানে ব্যবহার করার একটা কারণ আছে। তার ভিতরে একটা মূল কারণ হলো, বলেন তো যদি আমার স্ক্রিপ্ট না থেকে যদি আমার একটা মানে সিএসএস ফাইল থাকতো, কোথায় ব্যবহার করতাম? এখানে না? তাহলে এই পেছনে তো তারই একটা খালাতো ভাই নায়েব সাহেব। নায়েব সাহেব বলো না এটাকে? লিঙ্কের নায়েব সাহেব হচ্ছে স্ক্রিপ্ট। হ্যাঁ, স্থলাভিষিক্ত লিঙ্কের স্থলাভিষিক্ত হচ্ছে স্ক্রিপ্ট। তাহলে আমাদের এটাই তো লজিক বলে যে আমার লিঙ্ক যেখানে ব্যবহার করব সেখানে স্ক্রিপ্ট ব্যবহার করব। আচ্ছা, তো এটা আমরা ব্যবহার করব না আসলে। হ্যাঁ, এটা ব্যবহার করব না, একটা কারণ আছে এটার জন্য। 1 নম্বর কারণ হলো যে সিডিএন ব্যবহার করে আপনি যদি লোকাল পিসিতে কাজ করেন, তাহলে যদি নেটওয়ার্ক চলে যায় আপনার পুরো ওয়েবসাইট কাজ করবে না, তাই না? সিডিএন মানে কি, বাইরের অন্য জায়গা নিয়ে ব্যবহার করা, কাজ করবে না, এই একটা সমস্যা। 2 নম্বর সমস্যা হলো যে এখানে বিহাইন্ড দ্য সিন কি কি সিএসএস তৈরি হচ্ছে সেটা আপনি দেখতে পারতেছেন না। হ্যাঁ না, দেখতে পারতেছেন না। কেউ যদি চায় যে ভাই তোমার শুধু সিএসএস গুলো আমাকে দাও, তো আপনি কি এই লিঙ্কটা ধরাই দেবেন? লাভ হবে? কারণ লাভ হবে না। বরং আপনি যদি এমন সিস্টেম করতেন যে যেই সিএসএস টা তৈরি হয়ে যাচ্ছে, মানে তৈরি হওয়ার পরে মানে যে সিএসএস টা বানায় দিচ্ছে আমাকে টেইলউইন্ড, ওই সিএসএস টা আপনার কাছে থাকলে সেটা আপনি শেয়ার করতে পারতেন না? এটা তো ভালো হইতো আরো। তার মানে এই যে জাভাস্ক্রিপ্ট দিয়ে যে পিছনে পিছনে আমাকে সিএসএস বানায় দিচ্ছে, এই পুরো মেকানিজম সহজে আমাদের কম্পিউটারের ভিতরে নিয়ে আসতে পারতাম।
বিষয়টা অনেক সুন্দর হইতো, তাই না? আচ্ছা, তো এইটার জন্য আমাদেরকে এখন ব্যবহার করতে হবে টেইলউইন্ডের এই যে সিএলআই। সিএলআই মানে হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস, হ্যাঁ, মানে কমান্ড দিয়ে দিয়ে আমরা ইনস্টল সবকিছু করব। আচ্ছা, এই সিএলআই এর জন্যই মূলত আমরা নোড ইনস্টল করছি। এই যে দেখেন npm ইনস্টল, তাহলে এই ইনস্টলের কাজ করে দেবে কে বলেন তো? npm না, নোড প্যাকেজ ম্যানেজার করে দেবে না? ও, যে এটা হচ্ছে এটা নোডের প্যাকেজ, জাভাস্ক্রিপ্টের প্যাকেজ। সেই প্যাকেজটা আছে কার কাছে? নোডের কাছে। নোডের যে মানে কি প্যাকেজ ম্যানেজার যে আছে, মানে ম্যানেজার সাহেব, নোডের ম্যানেজার সাহেবের কাছে আছে। সে নিজ দায়িত্বে ইনস্টল করে দেবে আমাদেরকে। তো খুব ভালো কথা। আচ্ছা, তাহলে আমরা এটা করি। এই লাইনটা এখন কপি করি। কপি করে এখন এই লাইনটা আমাকে ব্যবহার করতে হবে অবশ্যই আমাদের প্রজেক্ট যেখানে আছে সেখানে, বাইরে ব্যবহার করলে কাজ করবে না। ঠিক এই জায়গাটা আমাকে কি বলা হয়, এইখানে কমান্ডটা আমাকে অ্যাপ্লাই করতে হবে। এখানে কমান্ড অ্যাপ্লাই করার দুইটা স্রোত। একটা স্রোত হচ্ছে আমি যে ফোল্ডারে কমান্ড লাইনটা অ্যাপ্লাই করব, সেখানে এসে এই যে এই জায়গাটায় এখানে নরমালি ক্লিক করব। ক্লিক করে এটাকে ফেলে দিয়ে এইখানে সিএমডি দেখে এন্টার দেব। দেখেন এই যে দেখেন ডি লাইভ ক্লাস আমাদের ফোল্ডারের ভিতরে ঢুকে আসছে না? এটা দেখে দেখে তো বুঝতেছেন যে আমার কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারে আছে এখানে। এতটুকু এতটুকু বুঝলে হবে। আচ্ছা, এখানে যদি আমি এলএস লিখি, কিছু কমান্ড আছে এখানে, এখন বুঝতে একটু কষ্ট হতে পারে, আমরা ধারাবাহিকভাবে শিখবো ইনশাল্লাহ। জাস্ট এলএস যদি দেন, আচ্ছা এলএস কাজ করে না? আচ্ছা, এলএস এখানে কেন কাজ করে? এলএসটা হচ্ছে আপনার এই লিনাক্স এর কমান্ড, এখানে কেন কাজ করেছে জানি না, সমস্যা নেই। আমরা এটা বুঝলেই বুঝলাম যে এই কমান্ডটা এখানে আছে, মানে এটা এখানে কাজ করতেছে। তো এইটার থেকেও সহজ উপায় হলো, আমরা যেহেতু পুরা প্রজেক্টটা পুরা ফোল্ডার ধরে আমরা ভিএস করে রান করছি, তাই না? পুরা ফোল্ডার ধরেই তো ভিএস করে আনছি। যেহেতু পুরা ফোল্ডার ধরে আমরা ভিএস কোডে আনছি, সেহেতু ভিএস কোডের এখন কিন্তু আমরা ফোল্ডারের ভিতরেই আছি। এখন ফোল্ডারের ভিতরে যেহেতু আছি, সেহেতু ভিএস কোডের নিজস্ব কিছু টার্মিনাল আছে। এগুলোকে বলা হয় টার্মিনাল। এই যে সিএমডি বলি না, সিএমডি, এটাকে বলা হয় টার্মিনাল। হ্যাঁ, তো ভিএস কোডের নিজস্ব টার্মিনাল আছে। এই যে উপরে যদি যান, এই যে এখানে এখানে ধরতেছে না দেখে আপনার ডট ডট চলে আসছে, এই যে টার্মিনাল। হ্যাঁ, টার্মিনাল থেকে যে নিউ টার্মিনাল, পারবেন না ইনশাল্লাহ? নিউ টার্মিনাল। হ্যাঁ, এই যে দেখেন এই দুইটা টার্মিনাল ওপেন হয়ে গেছে, আমি কেটে দিই। অথবা কন্ট্রোল জে, কন্ট্রোল জে, জে চাপলে চলে আসবে, একবার চাপলে আসবে আর একবার চাপলে চলে যাবে। তাই এখানে ক্লিক করি, টার্মিনাল থেকে নিউ টার্মিনালে ক্লিক করে চলে আসছে। এই যে এখানে দেখেন এই যে দুইটা টার্মিনাল আসছে, একটা দুইটা। আমি চাইলে একটাকে ডিলিট করে ফেলতে পারি। আচ্ছা, এখন এখানে পেয়ে গেলাম। দেখেন আমি কেমনে প্রমাণ করব যে এটা আমি কাঙ্ক্ষিত ফোল্ডারে আছি? ও যে দেখেন সে ডি ড্রাইভ লাইভ ক্লাস, মানে আমরা আছি কোথায়? এই যে ডি ড্রাইভ, এই যে ডি ড্রাইভের ভিতরে গিয়ে লাইভ ক্লাস নামক ফোল্ডারের ভিতরে আমরা সঠিক জায়গা আছি না? আচ্ছা, এই যে এখানে সঠিক জায়গা আছে। সিম্পল। তাহলে এই লাইনটা আমি কপি করি, কন্ট্রোল, একটা অক্ষরের জন্য বাদ না যায়, রাইট ক্লিক করে কপি। এখানে শুধু রাইট ক্লিক করলেই দেখবেন এখানে পেস্ট হয়ে যায়। কার্সর মানে মাউসের রাইট ক্লিক করলে এখানে পেস্ট হয়ে যায়। এবার একটা কষ্ট করে একটা এন্টার দিয়ে দেন। কি কইলো? আচ্ছা, আমি একটা কাজ করি, এটাকে কেটে দিই, কেটে দিয়ে আবার এটাকে ওপেন করি, আবার ওপেন করি, এবার ক্লিক করি, এন্টার দিই, আবার কান্ড। আচ্ছা, এনপিএম, হুম হুম হুম, এখানে তো ঝামেলা আছে। হ্যাঁ,
রাইট ক্লিক করে ওপেন উইথ টার্মিনাল, অথবা এখান থেকে পাবো। অনেক সময় রাইট বাটন ক্লিক করে পাওয়া যায় না। সিএমডি এখানে দিয়ে দেখি তো। আচ্ছা, ওখান থেকে কপি করে নিয়ে আসি। এটা না, এটা একটা ফালতু জিনিস। এখানে এন্টার দিলাম, দেখি এটা নিচ্ছে। হ্যাঁ, এই যে একটু দাবাদাবি করতেছে। এখন আমাদের ভিএস কোডে কিছু একটা প্রবলেম হয়েছে, ওটা আমি সলভ করে দেবো ইনশাল্লাহ। চলে আসছে। এবার আমি এখানে যাই, দেখেন এখানে নোড মডিউলস নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে, খেয়াল করছেন? নোড মডিউলস। আচ্ছা, এখন নোড মডিউলস তৈরি হয়েছে। এই নোড মডিউলস এর ভিতরে শত শত ফাইল ফোল্ডার হাবল তাবল তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এখন কেন তৈরি হয়েছে? কারণ হলো ওই যে বললাম যে নোড প্যাকেজ ম্যানেজার পুরা এনপিএম টা আমার এখানে চলে আসছে। এর ভিতরে অনেক কিছু আছে, অনেক কিছু, অনেক কিছু এর ভিতরে আছে। হ্যাঁ, এখন এইখান থেকে আমাদের জাস্ট দরকার ছিল হলো tailwind.css দরকার ছিল, তাই না? tailwind.css টা। এখন এখানে দেখেন package.json, প্যাকেজ log.json নামে একটা ফাইলে চলে আসছে। হ্যাঁ, এই ফাইলের ভিতর দেখেন অনেক জিনিসপত্র চলে আসছে, কিছু আমরা লিখি নেই। একইভাবে প্যাকেজ.json নামে একটা ফাইল তৈরি হয়েছে, তার ভিতরে এরকম কিছু একটা তৈরি হয়েছে। এটা নিয়ে আমরা বিস্তারিত ইনশাল্লাহ পরে শিখবো, পরে শিখবো। এখন একটা কাজ আমরা করলাম, একটা কাজ করার পরে এখানে দেখেন আমাদেরকে আরো কিছু কাজ করতে বলতেছে, আরো কিছু কাজ করে এমন বলতেছে। ওকে, প্রথম কাজ হলো এই যে ইম্পোর্ট টেইলউইন্ড সিএসএস নামে একটা কথা আমাকে লিখতে বলতেছে। ঠিক আছে, তো এটাকে আমি লিখলাম। আচ্ছা, এই জিনিসটা আমি কোথায় লিখবো? কোথায়? style.css না, এখানে দুইটা ফাইল লাগে। সিএসএস এ দুইটা ফাইল লাগে, একটা হচ্ছে ইম্পোর্ট ফাইল আর একটা লাগে হচ্ছে আউটপুট ফাইল। ঠিক আছে, ইনপুট ফাইল মানে হচ্ছে যার যেই ফাইলটার সাহায্যে ওই যে আমার টেইলউইন্ডের যে মানে প্যাকেজটা, সেই প্যাকেজটা যেই ফাইলের সাহায্যে সিএসএস গুলো তৈরি করে। আর আরেকটা লাগে হচ্ছে আউটপুট ফাইল, যে আউটপুটের ভিতরে ওই টেইলউইন্ডের কোড গুলা কপি হয়ে চলে যায়। আমাদের দুইটা ফাইল লাগে, তাই না? তা আমি একটা কাজ করতে পারি, আমি এই যে একদম এইখানে আর কি, একদম শুরুতে এই জায়গাটায় আমি ইনপুট ডট সিএসএস নামে একটা ইনপুট না, আচ্ছা ইনপুটে দেই, ইনপুট ডট সিএসএস নামে একটা ফাইল বানাই, এর ভিতরে এটাকে রেখে দিই, ব্যাস, আর কিছু নাই। ইনপুট ডট সিএসএস নামে একটা ফাইল বানাই। হ্যাঁ, একটা কাজ গেল। দুই নম্বর একটা কাজ হলো এখানে দেখেন একটা কোড আছে, একটা কোড। এটাও যেহেতু এনপিএক্স আর এনপিএম একই কথা, একটা কমান্ড, এই কমান্ডটা দিতে হবে কোথায়? টার্মিনালে দিতে হবে, তাই না? টার্মিনালে। তো টার্মিনালে এই কমান্ডটা দিতে হবে, সুতরাং আমার কমান্ডটা একটু বুঝে শুনে লিখতে হবে। হ্যাঁ, বুঝে শুনে লিখতে, আমি একটু পরে এটা লিখি। আমি এর আগে একটা কাজ করি, আমার index.html এর ভিতরে এই লাইনটা ফেলে দিয়ে আমি এখানে লিঙ্ক অ্যাসেট সিএসএস style.css নিয়ে আসি, আর এখান থেকে সিএসএস style.css টা পুরোটা ফালাই দিই, ফাঁকা করে ফেলি। কারণ এখানে হচ্ছে আমাকে টেইলউইন্ড বানায় বানায় সিএসএস বসাই দেবে। বুঝতে পারছেন? খুব ভালো করে বুঝেন। আমি দুইটা সিএসএস ফাইল বানালাম, এটা হচ্ছে আমাদের মেইন সিএসএস, যে সিএসএস টা আমাদের এইচটিএমএল এর সাথে লিংক আপ করা। আর আরেকটা সিএসএস ফাইল বানালাম, যেই সিএসএস ফাইলের ভিতরে আমার টেইলউইন্ড সিএসএস, মানে যেই সিএসএস এর সাহায্যে আমাদের টেইলউইন্ড সিএসএস কোডগুলো বানাই দিবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমাদেরকে লিংক আপ করাতে হবে এটা। তাহলে আমরা বলতে পারি আমাদের এই যে ইনপুট ডট সিএসএস, এটা হচ্ছে আমাদের ইনপুট সিএসএস ফাইল, আর এই স্টাইল ডট সিএসএস হচ্ছে আমাদের আউটপুট সিএসএস ফাইল। বুঝতে পারছেন? ইনপুট একটা, আউটপুট একটা। ইনপুট মানে হচ্ছে যেটার মাধ্যমে আমার টেইলর সিএসএস এর কোডগুলো বানাবে, আর আউটপুট হচ্ছে যেখানে কোডগুলো বানাইয়া সে রেখে দিবে। বুঝতে পারছেন? তো এতটুকু করার পরে এইবার আমরা এই কোডটাকে নিয়ে আসি। এই কোডটা এখান থেকে কপি করি, কপি করলাম।
কপি করে আমার এখানে এটাকে পেস্ট করব। পেস্ট করার পরে এবার আসেন একটু নিচের দিকে আসি, এখানে দেখেন এই যে এনপিএক্স টেইলরেন্ট সিএসএস সিএলআই, এরপরে এই যে একটা মানে ফ্ল্যাগ দেওয়া আছে হাইফেন আই, আই মানে হচ্ছে ইনপুট, ইনপুট। আর এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, একটা সিএসএস ফাইলের লিঙ্ক আপ করা আছে। আপনাদের দেখে বুঝে ফেলা উচিত যে এখানে আমাকে লিঙ্ক আপ করাতে হবে আমাদের ইনপুট ফাইলটা, ইনপুট সিএসএস এর ফাইলটা। তা আমাদের ইনপুট সিএসএস এর ফাইলটা আছে আমাদের সরাসরি রুটের ভিতরে, রুটে একদম সরাসরি মূল জায়গায়, মূল জায়গায়। তো মূল জায়গায় এটা ধরানোর জন্য আমাদেরকে এই পিছন থেকে এসআরসি কথাটা ফালাই দিতে হবে। ডট স্ল্যাশ মানে হচ্ছে সেম ডিরেক্টরি, বুঝতে পারছেন? ডট স্ল্যাশ মানে কি সেম ডিরেক্টরি। তা সেম ডিরেক্টরিতে আমাদের ইনপুট ডট সিএসএস আছে, ওকে ভালো কথা। আর আমাদের আউটপুট যে ফাইলটা, আউটপুট, এটা ও মানে হচ্ছে আউটপুট, আউটপুট ফাইলটা আছে অন্য জায়গায়। কোথায় আছে বলেন তো? প্রথমে যেতে হবে রুট থেকে অ্যাসেটস, সেখান থেকে যেতে হবে সিএসএস, সেখান থেকে স্টাইল ডট সিএসএস। দেখেন তো কমান্ডটা এবার বুঝলেন কিনা? এবার একটা এন্টার মারেন, মারছেন এন্টার? হ্যাঁ, ওকে। কি লাগছে এখানে? ডান ইন 80 মিলি সেকেন্ডে। এইবার আমরা আসি ইনপুট, আচ্ছা এখান থেকে দেখি আমাদের বেচারা ইনপুট ইনপুটের মতোই পড়ে আছে। আর আবার আউটপুটের ভিতরে যান, দেখেন টেলেন্ট তার খেয়াল খুশি মতো অনেক কিছু বসাই দিচ্ছে, পাইছেন? এইবার যদি আমাদের প্রজেক্টটা আমরা রিলোড করি, দেখেন আগের মতোই। এবার কি আপনি সিডিএন দিয়ে পাইছেন নাকি আপনার প্রজেক্ট দিয়ে পাইছেন? আচ্ছা, এবার আমরা এখান থেকে ধরেন ক্লাস কি দেওয়া যেতে পারে, টেক্সট রেড 500 এরকম একটা ক্লাস আছে, ক্লাস। যখনই ক্লিক করলাম দেখেন এখানে আবার কিন্তু সে এখানে ওয়াচ করতেছে, ওয়াচ মানে হচ্ছে সে তাকায় আছে, দেখি আমার এইচটিএমএল কোডের ভিতরে কোনো চেঞ্জ আসে কিনা। যেই চেঞ্জ আসবে সেই সেটাকে নিয়ে আমার স্টাইল ডট সিএসএস এর ভিতরে বসাই দেবে। এটা মানে হচ্ছে ওয়াচ করা। এটা আমাকে ওয়াচ করে দিল 5 মিলি সেকেন্ডের ভিতরে, খুব ভালো কথা, আমরা খুশি। এবার রিলোড করি, এই দেখেন আউট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা জাস্ট আমরা টেইলরেন্টটা ইউজ করা বা টেইলরেন্টটা ইনস্টল করাটা দেখলাম। হ্যাঁ, আমি এখান থেকে কন্ট্রোল সি দিলে টার্মিনালটা ই হবে আর কি, বন্ধ হবে। একটা ওয়াই দিয়ে দিই, ইয়েস করে দিই, হ্যাঁ টার্মিনাল বন্ধ করে দেবো। এখন আপনি কোনো কিছু যদি লেখেন, যেমন কথার কথা, এখন এই কোডটাকে ফালাই দেন, বাই ডিফল্ট কালো হয়ে যাওয়ার কথা না? হবে না। হলো কেমনে? অটো ওয়াশ করতেছে নাকি? ও আচ্ছা আচ্ছা, এখানে ক্লাস না দিলে তো আপনার মানে কোনো পার্থক্য হওয়ার কথা না। মানে ক্লাস না দিলে তো বাই ডিফল্ট কালোই হয়ে যাবে, কারণ ক্লাস পাওয়ার পরে না সে লাল হবে, সেটা তাই না? আমি ভিন্ন একটা ক্লাস দিই, দেখি তাহলে কাজ করে কিনা। আমি রেড এর জায়গায় গ্রিন করে দিই, গ্রিন। এটা তো পাওয়ার কথা ছিল, এটা পাবে না, পাচ্ছে না। আর হচ্ছে আমরা যদি আবার ওয়াচ করি, আমি এটা অ্যারো, উপরে অ্যারোটা চাপি, উপরের কোডটা আবার চলে আসবে, একটা এন্টার দেই, এই আবার ওয়াচ, এবার রিলোড করে এবার গ্রিন হয়ে যাবে, বুঝতে পারছেন? এই ওয়াচ থাকাটা বাধ্যতামূলক, থাকতেই হবে, নাহলে কাজ করবে না। কন্ট্রোল সি দেন ওয়াই, বন্ধ করে দিলাম টার্মিনাল। অনেক মাথা মতো নষ্ট হয়ে গেছে আমি জানি, ঠিক আছে। হ্যাঁ, এটা করতেই হবে, বাস্ট করতে হবে। একবার করে রেখে দেবেন, ওই যে ওয়াচ করাইয়া ফালায় রাখবেন, এবার আপনি কোড করবেন, সমস্যা কোথায়? আবার যখন কাজ শেষ ওয়াচটা বন্ধ করে কম্পিউটার বন্ধ করে রেখে দেবেন, একবার দিলে হয়ে যাবে। এই একবার দিলে হবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এবার আসেন, আস্তে 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 আরেকটা জিনিস বাকি আছে। ওয়েট আ মিনিট, আরেকটা জিনিস বাকি আছে দেখাইতে। এখানে দেখেন নোড মডিউল, খুব খেয়াল করেন। এই যে নোড মডিউলটা না, এই নোড মডিউলটা মানে মানে এই জিনিসটা আসছে আমার কোথায়, এনপিএম থেকে না, এনপিএম থেকে। এখন এই এই যে ফোল্ডারটা, এই ফোল্ডারের ভিতর হাজার হাজার ফাইল, আবল তাবল কত কিছু, এগুলোকে আপনাদের দিয়ে দেওয়া জরুরি। এটা কি গিট হাবে আপলোড করা জরুরি? কারণ কি, গিট হাবে তো আপলোড করে লাভ নাই, আপনারা তো সেই মানে নামাই নিতে পারবেন চাইলে।
সব জায়গায় সেম না, সব জায়গায় সেম। বিষয়টা আমি যেটা বলতেছি যে এইখানে যে এত হাজার হাজার কোড আছে, এই কোডগুলো তো আমার জরুরি না। এই কোডগুলোর মাধ্যমে তো মানে আমার প্রজেক্টে মানে এই কোডগুলো তো আমার প্রজেক্টের সাথে সরাসরি ভাবে যুক্ত না, বুঝতে পারছেন? তা আমরা যেটা করি, আমরা যখন গিটহাবে কোডগুলোকে পুশ করি তখন কখনোই আমরা এই ফোল্ডারটাকে গিটহাবে রাখি না। কেন রাখি না? কারণ এটা এমন একটা ফোল্ডার যে ফোল্ডারটা রাখার প্রয়োজন হয় না। মানে এটা এমন না যে এটা আমাকেই আপনারা দিতে হবে, আপনি কোথাও পাবেন না, বিষয়টা এমন না। আপনি জাস্ট এটা লাইন কমান্ড লিখলেই অনলাইন থেকে নেমে যাবে। তো খামোখা এটা দিয়ে এত কোড ভারী করে লাভটা কি? বুঝতে পারছেন? তো এই জন্য আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করি, ফাইলের নাম দেওয়া হচ্ছে ডট গেট ইগনোর, ডট গেট ইগনোর। এখানে আমি দিয়ে দিলাম এইভাবে নোট আন্ডারস্কোর MODULES। কন্ট্রোল এস সেভ করি। হয় নাই? ডট গেট ইগনোর। আমি কি ভুলে গেলাম নাকি? ঠিক আছে, দেখি তো। ডট গেট ইগনোর টপটাল। টপটাল একটা সুন্দর একটা জিনিস। এটাই তো ডট গেট ইগনোর। আচ্ছা, আমি এই ফোল্ডারটা এভাবে বাদ দিত, সরাসরি দিত। হ্যাঁ, এইবার আচ্ছা, আমি কি কোনো ভুল করতেছি কিনা আমি নিজেও বলতে পারতেছি না। আচ্ছা, এই ফোল্ডারটার নাম লিখলে এই ফোল্ডারটা গায়েব হয়ে যাচ্ছে। আমি একটু এটাকে আবার ওপেন করি। হ্যাঁ, এবার আসছে। তো আমি এখানে ফোল্ডার নাম লিখে দিলে হবে কি, এই ফোল্ডারটা আর গিটহাবে যাবে না। ঠিক আছে, গিটহাবে যাবে না এই ফোল্ডারটা। আমি দেখাই দিই আপনাদের জন্য প্যাচ না লাগে, দেখাই দিচ্ছি সবই। এখন এটাকে আমি গিটহাবে পাঠাই দিই। গিট গিট অ্যাট অল গিট কমিট এম ক্লাস 24, তাই না? 25 গিট চেক আউট একটা ব্রাঞ্চে ক্লাস 25 পুশ ইউ অরিজিন ক্লাস 34। এবার আমি যদি একটু গিটহাবে যাই, গিটহাবে গেলাম, এখানে গেলাম, আসছে। এই যে 25 নম্বর, 25 নম্বর যদি যাই, দেখেন সবকিছু এখানে আছে, কিন্তু সেই এই ফোল্ডারটা কিন্তু নেই, এই নোট মডিউলটা নেই। এখন আমি এটাকে কেটে দিই, আমাদের কোডগুলো চলে গেছে তো এটা কেটে দিই, এটাও কেটে দিই। আমি এখান থেকে এটাকে ডাউনলোড করি। আপনারা যেটা করবেন আর কি, এখান থেকে ডাউনলোড জিপ করি। হ্যাঁ, ডাউনলোড জিপ করে আমি যে কোনো জায়গায় রাখি। এই যে এখানে আসছে, আমি দেখাই এটা আপনারা কিভাবে কাজ করাবেন এটা দেখাই। হ্যাঁ, তো এইটাকে আমি কোনো একটা জায়গায় স্টার্ট করলাম, আপনারা আপনাদের যে কোনো জায়গায় স্টার্ট করে রাখবেন এটা। এখন এটাকে আমি কোড এডিটরে রান করলাম। এখন এখানে যদি আপনি ওই নোট মডিউলটা না পান তাহলে তো কাজ করতে পারবেন না। আপনার এই যে ওয়াচ টস এগুলো ঠিকঠাক মতো কাজ করবে না, npm এর কমান্ড গুলো কাজ করবে না। হ্যাঁ, আপনি করবেন কি, এই জায়গাটায় এখানে আবার একটা সিএমডি চালাবেন। সিএমডি টার্মিনাল ওপেন করবেন। ওপেন করে এখানে
জাস্ট একটা লাইন লিখবেন, ছোট্ট একটা লাইন, npm install, মনে থাকবে? npm install লেখাটা এন্টার দেবেন, আর কিছু করা লাগবে না। আসছে নোট মডিউল? জাস্ট npm install এই জিনিসটা করলেই আপনার নোট মডিউলটা চলে আসবে। ঠিক আছে ভাই? আচ্ছা, ঠিক আছে তাহলে।